আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম রুটসের মিশন 40 ডেজ কোর্সের বায়োলজি ক্লাসে। আচ্ছা, তো আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে রক্ত সঞ্চালনের উপর। আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। আর আমাকে হয়তো সবাই চিনো, আমি হচ্ছি ডক্টর রাহাতুল ইশাক অনন্য, এমবিবিএস কমপ্লিট করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে রিসেন্টলি। আচ্ছা, তো সবাই আস্তে আস্তে জয়েন করো, দ্রুত ক্লাসে চলে আসো। আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং, অনেক কিছু আমরা শিখবো আজকে আমরা শিখবো। তোমার এই যে রক্ত অধ্যায়টা আছে, এই রক্ত অধ্যায়ের কিছু পড়া, ইনফরমেটিভ কিছু পড়া আমরা ফার্স্ট ক্লাসে পড়ে ফেলেছি। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে, দেখো আমি বলি কোনটা কোনটা টপিক আজকে আমার ক্লাসে অবশ্যই তোমাকে পড়তে হবে। দেখো আমার ক্লাসে আজকে কোনটা কোনটা এক্সক্লুসিভলি পড়ানো হবে আমি বলতেছি। দেখো, এক নম্বরে হচ্ছে, আর গত ক্লাসের কথা বলি একটু। গত ক্লাসে অনেকে বলছো ব্লার বইলা আমারে এমন কনফিউজ করছো, আমি পরবর্তীতে সেকেন্ড পার্ট ঠিক মতো পড়াইতেই পারি নাই। ওয়ালাইকুম আসসালাম। দেখো একটা ব্যাপার আমি তোমাদের বলি, আমরা তো ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার যে টেকনিকটা আমি করি সেটা হচ্ছে কি বলতেছি তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে বলতেছি। এটা কিন্তু একটা আর্ট, তাই তো? ঠিক আছে, এটা এমন না যে কয়েকজনের ক্লাস দেখে এসে একটা সামারি করে দিলাম, তা না। কিন্তু আমার যে সিস্টেমটা আছে, কি বলতেছি তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে বলতেছি। তোমরা যদি আমাকে অযথাই কনফিউজ করো, আমি তো ওটা মেনটেন করতে পারি না। তাই যদি কেউ এরকম ব্লার বলো, অন্যরা আবার বলে দিও যে না, ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি গতদিন ক্লাসে কনফিউজ হয়ে গেছি আসলে রক্ততঞ্চন পড়ানোর সময় যে কি হচ্ছে আসলে। কোনো ঝামেলা হয়নি অনামিকা অনন্যা, এখনই তুমি গিয়ে দেখো ক্লাসটা একবারের জন্য ব্লার হয় নাই। এখন ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকেও দেওয়া আছে, এই জন্য তো বলতেছি। এখন তোমার বাসায় নেট প্রবলেম থাকলে তোমার তো ব্লার হবেই, তাই না? হইতেই পারে, এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার আমাদের দেশে। তো এখনো ক্লাসটা ইউটিউবেও আপলোড করা হয়েছে, গিয়া দেখো একটা সিঙ্গেল অকেশনও ব্লার হয় নাই। ওকে, আর যাই হোক, তোমরা এখন মেনশন করো, সমস্যা না, ব্যাপার না এগুলো কোনো। আজকের ক্লাসে আমি এক্সক্লুসিভ যে টপিকগুলো পড়াবো, যেগুলো হয়তো তোমরা অন্য জায়গায় ঠিক মতো বুঝতে পারো নাই, ওই যে ব্যারো রিসেপ্টর ও কেমো রিসেপ্টর, ঠিক আছে, এই জিনিসটা তোমাদের সিলেবাসে আছে, কিন্তু এটা তোমাদের ক্লিয়ার কনসেপশন দেওয়া উচিত। ঠিক আছে, আজকে আমি দিয়ে দিব। তারপরে মনে করো আরো রিপিট বড়াইতে আসবে, হার্ট অ্যাটাক কি, হার্ট ফেলিওর কি, সব আসবে। তো শুরু করি। তোমরা আসো আমার সাথে। আশা করি সবাই শেয়ার করতে থাকো আস্তে আস্তে। ভাইয়া মেনশন করো, ফ্রেন্ডদের মেনশন করো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা কাজ। বেশি বেশি করে ফ্রেন্ডদের মেনশন করো। তো গতদিন ভাইয়া সবার ব্লার ছিল। এখন তুমি কি ইউটিউবে দেখো না ক্লাসটা? ইউটিউবে দেওয়া আছে তো, ইউটিউবে ক্লাসটা দেওয়া আছে তো নাকি? এই যে অযথাই আবার এই যে ক্লাসের শুরুতেই আমার চেতায় দিতেছো। বলছি না আমি খুব একটা ভদ্র না, কিন্তু আমি, ঠিক আছে, খুব একটা ভদ্রলোক কিন্তু না, ঠিক আছে। উল্টা পাল্টা বললে আমার কিন্তু মাথা গরম হয়ে যায়। এখন দেখো, এই যে আজকের ক্লাসে আমি গতদিন শেষ যে টপিকটা পড়াইছিলাম সেটা হচ্ছে শিরা কি আর ধমনী কি। শিরা কি, শিরা কি আর ভাইয়া ধমনী কি। তো অনেকে হয়তো পোর্শনটা দেখো নাই, তাই আমি আবারও 1 মিনিট একটু বলে দিচ্ছি কথাটা। দেখো, আমাদের সারা দেহে রক্ত পাম্প করার জন্য একটা মেশিন আছে। সারা দেহে রক্ত পাম্প করার জন্য একটা মেশিন আছে, যেটাকে বলা হয় হার্ট, তাই না? এই ছবি দেখলে ছোট বাচ্চা বলো, বুড়া মানুষ বলো, সবাই বুঝে যায় যে হার্টের ছবি আঁকা হয়েছে। তো মনে রাখবা, ধমনী কাকে বলে? যেসব রক্তনালী হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়, যেসব রক্তনালী হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়, দেখো হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়েছে, তাদেরকে বলা হয় ধমনী। সোজা কথা। এই ধমনীগুলো গিয়ে শেষ হয় কোথায়? কৌশিক জালিকায়। এটার নাম হচ্ছে কৌশিক জালিকা। কৌশিক জালিকার বিশেষত্বটা কি ভাইয়া? কৌশিক জালিকার বিশেষত্ব হচ্ছে, এই যে শিরা বা ধমনী থেকে কোনো রক্তের উপাদান বের হতে পারে না, বা রক্তের মধ্যে কিছু ঢুকতেও পারে না। কিন্তু কৌশিক নালিকায় কিন্তু রক্ত থেকে জিনিস বেরও হতে পারে, রক্তের ভিতরে জিনিস ঢুকতেও পারে। এটা মনে রাখবা। হ্যাঁ, এটা হচ্ছে কৌশিক নালিকা, একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে দেখো, এই হচ্ছে কৌশিক নালিকা। তো কৌশিক নালিকা থেকে আবার কিছু রক্তনালী সৃষ্টি হয়। কৌশিক নালিকা থেকে কিছু রক্তনালী সৃষ্টি হয়, তাদের কি বলা হয়? শিরা। এটা হচ্ছে ধমনী এবং শিরার সংজ্ঞা। সবাই ভাইয়া লিখে রাখো খাতায়। ধমনী কাকে বলে? যেসব রক্তনালী হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয় তাদের ধমনী বলে। আর যেসব রক্তনালী কৌশিক নালিকা থেকে সৃষ্টি হয় তাদেরকে শিরা বলে। ওকে, আচ্ছা, এতটুকু সবাই। বইয়ের পড়ায় যাই। বইয়ের পড়ায় দেখো, আমি তোমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দেই।
আমি বইটা দেখি আসে আগে, বই আছে লেটেস্ট এডিশনের বইটায় টপিকগুলো, বইটা কই রাখলাম। আচ্ছা, তোমাদের রক্ত তঞ্চন পর্যন্ত পড়াইছি, বইটা কই রাখলাম। আনছিলাম। আচ্ছা যাই হোক, তো তোমাদের একটু দাঁড়াও, একটু আলাদা একটু দাঁড়াও। আচ্ছা, বই নিয়ে ব্যাগের ভিতর ঢুকাই ফেলছি। আচ্ছা এখন দেখো, একটা জিনিস আগে দেখাই আমি, টপিকগুলো আমাকে জাস্ট মাথায় রাখার জন্য বইটা দেখো ভাইয়া। এই মনে করো হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, এই মনে করো হচ্ছে ভাইয়া আমাদের হৃৎপিণ্ড। ওকে, তো হৃৎপিণ্ডের গঠনটা এত সহজে আঁকা হলেও আমাদের সায়েন্সের স্টুডেন্টের কাছে হৃৎপিণ্ড কিন্তু এত সহজভাবে আঁকা ঠিক হবে না। আমাদের সায়েন্সের স্টুডেন্টদের জন্য হৃৎপিণ্ড হচ্ছে একটা জটিল জিনিস। তো সবাই একটু শেয়ার করো ভাইয়া, উপস্থিতিটা একটু বাড়াও, উপস্থিতি একটু বাড়াও। আচ্ছা, তো দেখো আমাদের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ থাকে। কয়টা? 4টা। প্রথমে হচ্ছে রাইট এট্রিয়াম, কালারটা নীল কালারে আঁকি। প্রথমে হচ্ছে রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়াম। এট্রিয়ামের বাংলা হচ্ছে অলিন্দ, এট্রিয়ামের বাংলা হচ্ছে অলিন্দ। অলিন্দ শব্দের অর্থ হচ্ছে ভাইয়া উঠান। তোমরা গ্রামের বাড়িতে দেখছো না, বাসায় ঢুকার আগে একটা উঠান থাকে, বাসায় ঢুকার আগে একটা উঠান থাকে, সেটা হচ্ছে উঠান। তারপরে আছে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এই হচ্ছে মনে করো রাইট ভেন্ট্রিকল। তো ভেন্ট্রিকল শব্দের অর্থ হচ্ছে নিলয়, ভেন্ট্রিকল শব্দের অর্থ হচ্ছে নিলয়। তো তোমরা বাংলা সেকেন্ড পেপারে শিখছো আলয় নিলয়, এই দুটো শব্দের অর্থ হচ্ছে, এই দুটো শব্দের অর্থ হচ্ছে কি? ঘর। আলয় নিলয় মানে হচ্ছে কি? ঘর। আর অলিন্দ মানে হচ্ছে উঠান। তো গ্রামের বাসায় দেখবা ঘরে ঢুকার আগে একটা উঠান থাকে, ঠিক তেমনি আমাদের হাটটা দেখতে গ্রামের বাসাগুলোর মতো, যে হাটের ঘরে ঢুকার আগে সামনে একটা উঠান থাকে, সেই উঠানকে আমরা বলি অলিন্দ, আর ঘরকে আমরা বলি হচ্ছে ভেন্ট্রিকল। এখন দেখো প্রথমে ব্যাপারটা হয় কি, আমাদের বিভিন্ন অর্গানের কাজ করার জন্য শক্তি দরকার, আর এই শক্তির উৎস হচ্ছে খাদ্য। মনে করো এই হচ্ছে আমাদের ব্রেন, মনে করো আর কি, এটা হচ্ছে আমাদের ব্রেন। ব্রেনের কাজ করার জন্য খাদ্য দরকার। এই হচ্ছে মনে করো আমাদের লিভার, লিভারেরও কাজ করার জন্য কি দরকার ভাইয়া? খাদ্য দরকার। এই হচ্ছে আমাদের পৌষ্টিক নালী, মনে করো মানে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, হ্যাঁ এগুলো মনে করো বুঝানো। এটারও কাজ করার জন্য কি দরকার? খাদ্য দরকার। এই হচ্ছে মনে করো ভাইয়া আমাদের মাসেল গুলা, আমাদের সারা বডিতে অনেকগুলো মাসেল আছে, হ্যাঁ তোমরা মেডিকেলে আসলে শিখবা। মাথা খারাপ করে ফেলবে এই মাসেল, তোমাদের মাসেল পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যাবে। তো হাতে মাসেল আছে, পায়ে মাসেল আছে। তো মনে করো আমি এটা মাসেলের সংকেত এইভাবে আঁকলাম, এই হচ্ছে মনে করো মাসেল, ঠিক আছে, এই হচ্ছে মনে করো মাসেল। এখন আমাদের বডির ভাইয়া প্রতিটা অর্গানের কিন্তু প্রচুর পরিমাণ শক্তি দরকার। ওয়ালাইকুম আসসালাম সিদ্রাতুল মুনতাহা, একটু শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডদের মেনশন করো, সবাই চলে আসো। ওগুলো বলতে বলে সময় নষ্ট হয় ক্লাসের অনেক, তার চেয়ে তোমরা নিজেরা নিজ দায়িত্ব করে দিও। হ্যাঁ, এখন এদের ফাংশন করার জন্য কিন্তু আমাদের কি দরকার? রক্ত দরকার। এখন রক্তটা সারা দেহে পাম্প করে পাঠাবে কে? রক্তটা সারা দেহে পাম্প করে পাঠাবে আমাদের হৃৎপিণ্ড। মনে রাখবা হৃৎপিণ্ডের কাজ জাস্ট রক্তটাকে সার্কুলেট করে নিয়ে বেড়ানো, সারা দেহে ঘুরায় নিয়ে বেড়ানো, এটাই কাজ, নাথিং এলস। আর তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ হৃৎপিণ্ডের নাই ভাইয়া, শুধু এইটাই, সারা দেহে রক্তটাকে ঘুরায় নিয়ে বেড়ায়। এখন হৃৎপিণ্ড কিন্তু রক্ত বিশুদ্ধ করতে পারে না, পিউরিফাই কিন্তু করতে পারে না। রক্ত পিউরিফাই কিন্তু অন্য আরেকজন করে, তার নাম হচ্ছে ফুসফুস। তো দেখো হৃৎপিণ্ডে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল থাকে, পাশাপাশি লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলও থাকে, ঠিক আছে। এই হচ্ছে রাইট লেফট, সবাই আশা করি সুন্দরভাবে দেখতে পারতেছো। আচ্ছা, মিনহাজুল হোসাইন, ওয়েলকাম তোমাকে, মিনহাজুল হোসাইন ওয়েলকাম। এখন দেখো রক্তকে বিশুদ্ধ করা কিন্তু হচ্ছে আমাদের ফুসফুসের কাজ। তাহলে আমি ফুসফুসটাকেও সাংকেতিকভাবে প্রদর্শন করি। এই দেখো, এই হচ্ছে ফুসফুস, এই হচ্ছে আমাদের মনে করো ফুসফুস। এখন দেখো ভাইয়া ঘটনাগুলো ঘটে কি, ঘটনাগুলা ঘটে কি, আমাদের সারা দেহ থেকে, আমাদের সারা দেহ থেকে রক্তগুলো প্রথমে আসে হচ্ছে আমাদের
রাইট এট্রিয়ামে। দেখো সারা দেহ থেকে আমাদের রক্তগুলা, সারা দেহ থেকে, আমি একটা এইভাবে দেখাই দিই। দেখো আমাদের ব্রেন থেকে দেখো আসবে কোথায়, আসবে কোথায়, রাইট এট্রিয়ামে। লিভার থেকে আসবে কোথায়, রাইট এট্রিয়ামে। পাকস্থলী ক্ষুদ্রান্তর্বৃন্ত থেকে আসবে কোথায়, রাইট এট্রিয়ামে। আমাদের মাসেলগুলো থেকে আসবে কোথায়, রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়ামে আসবে, ঠিক আছে, বুঝো ভাই। এই বেসিকটা অনেকেরই নাই, আমি দেখছি, তবে খুব সহজ একটা জিনিস, আশা করি আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো দেখো এগুলো হচ্ছে শিরা, এগুলো হচ্ছে ভাইয়া কি শিরা। এখন আমি তোমাদের শুরুতেই বলে রেখেছি যে শিরা সৃষ্টি হয় কৌশিক নালিকা থেকে, শিরা সৃষ্টি হয় কৌশিক নালিকা থেকে। অতএব অবশ্যই শিরার শুরুতে এই জায়গায় কৌশিক নালিকা ছিল। হ্যাঁ, এই মনে করো হচ্ছে কৌশিক নালিকা, এই মনে করো হচ্ছে কৌশিক নালিকা আঁকলাম। হ্যাঁ, কৌশিক নালিকা, ঠিক আছে, এইখানেও মনে করো কৌশিক নালিকা আঁকলাম। এইগুলো হচ্ছে মনে করো ভাইয়া কৌশিক নালিকা, এখানেও মনে করো কৌশিক নালিকা, বুঝে নাও। হ্যাঁ, কৌশিক নালিকা। এখন দেখো সারা দেহ থেকে, সারা দেহে যত কৌশিক নালিকা আছে, সারা দেহে যত কৌশিক নালিকা আছে সেখান থেকে শিরা উৎপন্ন হয়। এই যে নীল কালারে এগুলো হচ্ছে শিরা। সেই শিরাগুলো উৎপন্ন হওয়ার পর চলে আসে কোথায়, রাইট এট্রিয়ামে। খেয়াল করো, রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়াম যখন রক্তটাকে পাম্প করে, এখানে একটা কপাটিকা আছে। কপাটিকা মানে হচ্ছে ভাইয়া গেট, কপাটিকা মানে গেট বা রাস্তা। এখানে একটা কপাটিকা আছে যার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। হ্যাঁ, ট্রাইকাসপিড কপাটিকা একটা আছে। সেই ট্রাইকাসপিড কপাটিকা যখন খুলে যায়, রক্তগুলো চলে আসে রাইট ভেন্ট্রিকলে। কোথায় চলে আসে, রাইট ভেন্ট্রিকলে চলে আসে। এখন রাইট ভেন্ট্রিকলে কিন্তু রক্তগুলো কি করে, পাম্প করে পাঠায় হচ্ছে ফুসফুসে, পাঠায় হচ্ছে ফুসফুসে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হবে, রাইট ভেন্ট্রিকল থেকে রক্তগুলো পাম্প করে পাঠানো হবে ফুসফুসে। এই দেখো ফুসফুসে গেল। এবার তোমরা আমাকে দেখি বলো, এই যে একটা রক্তনালী দেখতে পারতেছো, এখনই আঁকলাম, যে রক্তনালীটা রাইট ভেন্ট্রিকল থেকে সৃষ্টি হয়েছে এবং ফুসফুসের দিকে গেছে, এই রক্তনালীটা কি শিরা নাকি ধমনী, এটা অ্যান্সার করো জাস্ট। এটা কি একটা শিরা না ধমনী, এটা বলো। শিরা নাকি ধমনী, অ্যান্সার করো। শিরা নাকি ধমনী, অ্যান্সার করো। ধমনী, এক্সিলেন্ট, সবাই অ্যান্সার করতে পারতেছো, নামটা চলে গেছে। আচ্ছা, ইতিও অ্যান্সার করছে ধমনী। কেন ধমনী ভাইয়া, কারণ হচ্ছে এটা হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়েছে, তাই এটা হচ্ছে ধমনী। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে ধমনী, ধমনী। এখন এই ধমনীটা কোথায় গিয়ে শেষ হয়েছে দেখো তো, এই ধমনীটা কোথায় গেছে, ফুসফুসে গেছে। ফুসফুসের একটা টার্ম হচ্ছে পালমন। পালমন শব্দের অর্থ কিন্তু হচ্ছে ফুসফুস, মনে রাখবা। পালমন, পালমন শব্দের অর্থই হচ্ছে ফুসফুস। পালমন মানে ফুসফুস। তাহলে যেহেতু এই ধমনীটা পালমনে গেছে, তাই এই ধমনীর নাম হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী, এটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। ওকে, এখন সবাই বুঝতে পারছো, সবাই একটু শেয়ার করো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে পালমোনারি ধমনী। এখন ফুসফুসের কাজ হচ্ছে রক্ত বিশুদ্ধ করা। এই যে পালমন বা ফুসফুস আছে না, এই রক্তকে বিশুদ্ধ করে, এই রক্তকে বিশুদ্ধ করে। অর্থাৎ রক্তকে বিশুদ্ধ করা মানে হচ্ছে রক্তে অক্সিজেন মিশায় দেয় এবং কার্বন ডাই অক্সাইডগুলো রক্ত থেকে বের করে দেয়। এখন দেখো এই ফুসফুস থেকে আবার একটা রক্তনালীর সৃষ্টি হয়। এখন দেখো সেই রক্তনালী কিন্তু দেখো কি হবে, বিশুদ্ধ রক্ত নিয়ে আসবে কোথায়, দেখো লেফট এট্রিয়ামে। দেখো লেফট এট্রিয়ামে নিয়ে আসছে কি রক্ত, বিশুদ্ধ রক্ত। এবার তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলো, এই যে একটা রক্তনালী এখানে সৃষ্টি হয়েছে, এই যে এই রক্তনালীটা, এটা কি ভেইন নাকি আর্টারি, বলো। এটা কি ভেইন না আর্টারি, বলো। এটা কি ভেইন না আর্টারি, এইটা, এই লালটা, লালটা যখন আঁকলাম, এটা ভেইন না আর্টারি। এক্সিলেন্ট, নিতু অ্যান্সার করছো ভেইন। ইয়েস, এটা হচ্ছে একটা ভেইন। এখন এই ভেইনটা কোথা থেকে সৃষ্টি হয়েছে, লাংস থেকে সৃষ্টি হয়েছে, মানে পালমন থেকে সৃষ্টি হয়েছে, তাই এটাকে বলা হয় পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন। এখন এই পালমোনারি ধমনী এবং পালমোনারি ভেইন হচ্ছে ব্যতিক্রম, কারণ আমরা আমরা জানি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধমনী বিশুদ্ধ রক্ত পরিবহন করে। হ্যাঁ, হৃৎপিণ্ডের চিত্র আঁকাটা দেখাবো রুবেল, সমস্যা নাই, দেখাবো। দেখাইতে ভয় লাগে আমার এগুলো যদিও, তারপর দেখাবো। ধমনী
বিশুদ্ধ রক্ত পরিবহন করে, আর শিরা নরমালি দূষিত রক্ত পরিবহন করে, কিন্তু এক জায়গায় ব্যতিক্রম, সেটা হচ্ছে পালমোনারি। পালমোনারি ধমনী, যদিও এটা একটা ধমনী কিন্তু দূষিত রক্ত পরিবহন করে, যদিও ধমনী তবে এটা দূষিত রক্ত পরিবহন করে, দূষিত রক্ত পরিবহন করে যদিও ধমনী। আবার পালমোনারি ভেইন যদিও ভেইন, তারপরে এটা বিশুদ্ধ রক্ত পরিবহন করে। তাহলে দেখো পালমোনারি হচ্ছে একটা ব্যতিক্রমী জিনিস। পালমোনারি থাকলে বুঝবা ধমনীটা পরিবহন করবে দূষিত রক্ত, আর ভেইনটাই পরিবহন করবে বিশুদ্ধ রক্ত। আরো একটা এরকম ব্যতিক্রম আছে ভাইয়া, সেটা হচ্ছে আম্বিলিকাল ভেইন। আম্বিলিকাল ভেইন, আম্বিলিকাল ভেইন এটা মা এবং বাচ্চাকে কানেক্ট করে আর কি। হ্যাঁ, এটা পরে তোমরা জানবা, তবে মনে রাখবা আম্বিলিকাল ভেইন যদিও একটা ভেইন, তারপরে এটা বিশুদ্ধ রক্ত পরিবহন করে। আবার দেখো আম্বিলিকাল আর্টারি আছে, আম্বিলিকাল আর্টারি। আম্বিলিকাল আর্টারি যদিও একটা আর্টারি, কিন্তু এটা দূষিত রক্ত পরিবহন করে, দূষিত রক্ত পরিবহন করে। ওকে, এবার দেখো রক্ত আসলো লেফট এট্রিয়ামে, লেফট এট্রিয়াম থেকে চলে যাবে এখানে লেফট ভেন্ট্রিকলে যাওয়ার একটা রাস্তা আছে, এই রাস্তার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড, আর এটার নাম হচ্ছে মাইট্রাল। তোমরা মনে রাখতে পারো এইভাবে, দেখো বামের বাতে হচ্ছে বাইকাসপিড, মতে হচ্ছে মাইট্রাল, বুঝো নাই? তাহলে বাম সাইডে কোন কপাটিকা থাকবে? বাইকাসপিড কপাটিকা অথবা মাইট্রাল কপাটিকা, বাইকাসপিড কপাটিকা অথবা মানে একই না, একটা জিনিসের দুইটা নাম, ভারত আর ইন্ডিয়া। এই যে খেলা হচ্ছে ভারত ইন্ডিয়ার, ওই খেলা মনে হয় দেখতেছো সবাই। হ্যাঁ দেখো, সমস্যা নাই। তো দেখো বাম সাইডে বাতে হচ্ছে বাইকাসপিড, মাতে হচ্ছে মাইট্রাল, দুইটা একই নাম। আচ্ছা, এবার রক্ত লেফট এট্রিয়াম থেকে চলে আসবে কোথায়? লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এর কাজ হচ্ছে সারা দেহে রক্ত পাঠায় দেওয়া। এই লেফট ভেন্ট্রিকল কি করবে? এবার রক্তটাকে সারা দেহে পাঠায় দিবে। দেখো এই দেখো, এখান থেকে সৃষ্টি হবে একটা নালী, এই নালীর মাধ্যমে রক্ত সারা দেহে চলে যাবে। এবার তোমরা বুঝতেই পারতেছো এই নালীটা হবে কি? একটা আর্টারি, যেহেতু হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়েছে। সংজ্ঞা কি জাস্ট ভাইয়া? হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হইলেই সেটাকে আমরা আর্টারি বলবো। যেহেতু এটা হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়েছে, তাই এর নাম হচ্ছে আর্টারি। ওকে, এবার আর্টারি গুলা সৃষ্টি হয় হৃৎপিণ্ড থেকে, শেষ হয় কৌশিক জালিকায় গিয়ে। তাহলে দেখো এখানে কৌশিক জালিকায় এসে শেষ হবে। দেখো, এই দেখো, দেখছো? তাহলে দেখো এই যে ব্রেন আছে, আমাদের ব্রেন বলছিলাম এটাকে, ব্রেনটা ধমনির মাধ্যমে রক্ত পেয়েছিল এবং শিরার মাধ্যমে রক্তকে বের করে দিয়েছে। একই রকম আমাদের লিভারও ধমনির মাধ্যমে রক্ত পায় এবং শিরার মাধ্যমে বের করে দেয়। আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, ওরাও ধমনির মাধ্যমে রক্তটাকে রিসিভ করে, শিরার মাধ্যমে রক্তকে বের করে দেয়। আমাদের যে মাসেলগুলো আছে বা আরো যত অর্গান আছে, আমাদের স্কিন বলো, সবকিছুতে তো রক্ত যায়। এরাও কিন্তু ধমনির মাধ্যমে রক্ত কালেক্ট করে, শিরার মাধ্যমে রক্ত বের করে দেয়। সবাইকে এতটুকু বুঝতে পারছো কিনা? এগুলো আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসগুলো জানো, তারপরও অনেকেই তো আসো যে জানো না। আর এগুলো থেকে ভাই বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। বোর্ড পরীক্ষায় খুব উড়াধুরা অনেক কঠিন কিছু আসে না, এগুলো থেকেই প্রশ্ন আসে, তাই এগুলোতে আমি দেখাচ্ছি জোর দিয়ে। হ্যাঁ, এগুলোই আসবে। তাই তোমরা শিরা এবং ধমনী বুঝতে পারছো তো ভাইয়া? এবার এখান থেকে কিরকম প্রশ্ন আসবে আমি বলছি যে এগুলো আমি তোমাদের বলে দিব। তো এখন আসো প্রশ্ন কিরকম আসবে বলে দেই। খেয়াল করো, এখানে একটা জিনিস আছে সুন্দর, সেই জিনিসটা হচ্ছে দেখো যে ব্রেনের বেলায় কি হয়। ব্রেনের বেলায় হার্ট থেকে রক্ত ব্রেনে আসে, আবার ব্রেন থেকে হার্টে চলে যায়। দেখো, হার্ট থেকে ব্রেনে আসলো, ব্রেন থেকে আবার হার্টে চলে গেল। আমাদের লিভারের বেলায় কি হইতেছে? হার্ট থেকে রক্ত লিভারে আসছে, লিভার থেকে আবার ব্রেনে ব্যাক করছে। আমাদের পাকস্থলীর বেলায় কি হয়েছে? এইখানে একটু ব্যতিক্রমী ঘটনা ঘটে, সেটা হচ্ছে পাকস্থলীতে রক্তটা হার্ট থেকে আসে কিন্তু হার্টে ফিরে যায় না। পাকস্থলীতে রক্তটা হার্ট থেকেই আসে, দেখো হার্ট থেকে আসছে, কিন্তু এইটা কিন্তু এনে থাকবে না। তাহলে এটা আমি মুছে দেই, তাহলে হবে কি ভাইয়া? টেনশনে ফেলায় দিলেন। দেখো পাকস্থলীতে যে রক্তটা আসে, দেখো ধমনির মাধ্যমে পাকস্থলীতে একটা রক্ত আসে, কিন্তু এটা কিন্তু শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে যায় না। তাহলে ঘটনা ঘটে কি? ঘটনা হচ্ছে এই যে পাকস্থলী বা ক্ষুদ্রান্ত, বৃহদান্ত থেকে রক্তগুলো প্রথমে প্রবেশ করে লিভারে। দেখো প্রথমে লিভারে গিয়ে প্রবেশ করে, তারপর লিভার হয়ে হৃৎপিণ্ডে পৌঁছায়। মানে ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝাই যে ঘটনাটা কিরকম। মনে করো একটা ভদ্র ছেলে কি করে? বাসা থেকে স্কুলে যায়, মনে করো বাসা থেকে স্কুলে যায়, আবার স্কুল থেকে বাসায় ফিরে আসে। এইটাই না নর্মাল কথাবার্তা?
মানে বি লিখে ফেলছি, বাসা এইচ লিখলে ভালো হতো। যাই হোক, বাসা থেকে স্কুলে যায়, আবার স্কুল থেকে বাসায় ফিরে আসে, এটাই তো একটা নর্মাল ছেলের রাস্তা। মানে দেখো রক্তটাও কি হবে, হৃৎপিণ্ড থেকে ব্রেনে যাবে, ব্রেন থেকে আবার হৃৎপিণ্ডে আসবে, মাঝখানে কোথাও ঘুরতে যাবে না। তবে ভাইয়া মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু অর্গানে কি হয়, দেখো এই ছেলেটা মনে করো বাসা থেকে স্কুলে গেছে, স্কুল থেকে বাসায় ব্যাক করে নাই, কি করছে, স্কুল থেকে প্রথমে গেছে সিনেমা হলে গেছে, সি লিখলাম, সেই সিনেমা হল থেকে পরবর্তীতে গেছে বাসায়। দেখো বাসা থেকে প্রথমে আসছে স্কুলে, বুঝো তো, স্কুল যখন ছুটি দিছে সে প্রথমে গেছে সিনেমা হলে, তারপর 3 ঘন্টা একটা সিনেমা দেখছে, তারপর বাসায় পৌঁছাইছে। রক্তের বেলায় ভাইয়া কখনো কখনো এমন হয় যে রক্ত তুই বের হয়েছিলি হৃৎপিণ্ড থেকে, বের হয়ে আসছে কোথায়, স্টোমাক থেকে আবার হৃৎপিণ্ডে চলে যাওয়ার কথা না, কিন্তু সে সেটা করবে না, না করলে মাঝখানে কোথায় যাবে, লিভারে যাবে। এই ধরনের সিস্টেমকে বলা হয় পোর্টাল সিস্টেম। দুষ্ট ছেলেদেরকে বলা হয় কি, পোর্টাল সিস্টেম। অর্থাৎ তারা দেখো বাসা থেকে স্কুলে গেছে, স্কুল থেকে আবার বাসায় ব্যাক করবে না, মাঝখানে গেছে কোথায়, সিনেমা হলে। এখানেও খেয়াল করো, রক্তটা হৃৎপিণ্ড থেকে স্টোমাকে আসছে, স্টোমাক থেকে সরাসরি হৃৎপিণ্ডে ব্যাক করবে না, প্রথমে যাবে কোথায়, লিভার থেকে পরবর্তীতে আবার হৃৎপিণ্ডে যাবে। তাহলে দেখো কি হইতেছে এখানে ব্যাপারটা, এই মনে করো হচ্ছে হার্ট, এই মনে করো হচ্ছে স্টোমাক। তাহলে রক্তটা প্রথমে হার্ট থেকে স্টোমাকে আসছে, এবার স্টোমাক থেকে হার্টে ফিরে যাওয়ার কথা ছিল না, স্টোমাক থেকে হার্টে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না, না হয়ে কি হবে, মাঝখানে এটা যাবে হচ্ছে লিভারে, তারপর যাবে হচ্ছে হৃৎপিণ্ডে। তো এটাকে বলা হয় পোর্টাল সিস্টেম। এবং এই পোর্টাল সিস্টেমে যেহেতু লিভার যেহেতু আছে এই পোর্টাল সিস্টেমে, আর লিভারের একটা টার্ম হচ্ছে হেপাটিক, মনে রাখবা হেপাটো শব্দের অর্থই হচ্ছে লিভার, হেপাটিক মানে হচ্ছে লিভার। যেহেতু এই পোর্টাল সিস্টেমে মানে তোমার লিভার ইনভলভ আছে, তাই এটাকে বলা হয় হেপাটিক পোর্টাল সিস্টেম। এই পোর্টাল সিস্টেমটা আমাদের পরিপাক তন্ত্রে দেখা যায়, যে স্টোমাক, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, ওরা হচ্ছে দুষ্ট ছেলে, ওদের থেকে রক্তটা প্রথমে যায় হচ্ছে লিভার থেকে তারপরে ব্রেনে যায়। এই হচ্ছে ভাইয়া হেপাটিক পোর্টাল সিস্টেম। আরেকটা জিনিস একটু ভাইয়া একটু আসছে, সেটা হচ্ছে কি, দেখো যে আমাদের সিস্টেমিক সার্কুলেশন কি আর পালমোনারি সার্কুলেশন কি। দেখো প্রথমে হচ্ছে পালমোনারি সার্কুলেশন লিখি, পালমোনারি সার্কুলেশন, এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এইটা থেকে ভাইয়া খুব এমসিকিউ আসে, এই কারণে এটা আমি খুব জোর দিয়ে দেখাবো। তো দেখো ভাইয়া, পালমন শব্দের অর্থ আমরা সবাই জানি, তাই না, সবাই জানি তো, পালমন শব্দের অর্থ হচ্ছে ফুসফুস বা লাংস। এই যে ফুসফুস বা লাংস। এখন ফুসফুস বা লাংসের সাথে যেসব রক্তনালী এবং হৃৎপিণ্ডের যেসব অংশ জড়িত আছে তাদেরকে একত্রে বলা হয় পালমোনারি সার্কুলেশন। তার মানে দেখো পালমোনারি সর্বপ্রথম লাংস আছে, তাহলে লাংস তো অবশ্যই আছে, লাংসের ছবি এঁকে দিই, লাংস আছে। এবার দেখো লাংসে রক্ত আসে কিসের মাধ্যমে, এই জিনিসটার নাম কি, এইটার নাম কি, এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। তাহলে পালমোনারি আর্টারির মাধ্যমেই তো রক্তটা লাংসে যায়, তার মানে পালমোনারি আর্টারি এখানে কি আছে, ইনক্লুডেড আছে, পালমোনারি আর্টারি ইনক্লুডেড আছে। এবার দেখো পালমোনারি আর্টারিতে রক্ত আসে কোথা থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে, তাই রাইট এখানে ইনক্লুডেড আছে। তার মানে দেখো রাইট ভেন্ট্রিকল, পালমোনারি আর্টারি এবং পালমন কিসের অন্তর্ভুক্ত, পালমোনারি সার্কুলেশনের অন্তর্ভুক্ত। এবার দেখো পালমন থেকে রক্ত বের হয় কিসের মাধ্যমে, পালমোনারি ভেইনের মাধ্যমে, পিভি, পালমোনারি ভেইনের মাধ্যমে বের হয়, পিভি, বের হয়ে যায় কোথায়, লেফট এট্রিয়ামে, এলএ। তাহলে দেখো এই যে পাঁচটা জিনিস ভাইয়া লিখছি, রাইট ভেন্ট্রিকল, পালমোনারি আর্টারি, ফুসফুস, পালমোনারি ভেইন এবং সর্বশেষ হচ্ছে লেফট এট্রিয়াম। এই পাঁচটা অর্গান হচ্ছে পালমোনারি সার্কুলেশনের অংশ। এর বাইরে যা আছে সবাই হবে সিস্টেমিক সার্কুলেশনে, সবাই যাবে কোথায়, সিস্টেমিক সার্কুলেশনে। বুঝাইতে পারছি, এটা মেডিকেলে আসে প্রশ্নটা, বোর্ড পরীক্ষাতেও আসে, বোর্ড পরীক্ষায় তো অনেক প্রশ্নই আসে তাই না, কারণ 8টা বোর্ডে 8 রকম প্রশ্ন হয়, আসতেই পারে, মেডিকেলেও আসে যে কোনটি পালমোনারি সার্কুলেশনের অংশ বা কোনটি পালমোনারি সার্কুলেশনের অংশ নয়। তাহলে বুঝতে পারলাম রাইট ভেন্ট্রিকল, পালমোনারি আর্টারি, লাংস, পালমোনারি ভেইন এবং লেফট এট্রিয়াম, এরা হচ্ছে
পালমোনারি সার্কুলেশনের অংশ। এর বাইরে যারা আছে সবাই হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের অংশ। সবাই ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে বলো তাড়াতাড়ি, কোনো কোশ্চেন থাকলে বলো ভাইয়া। হ্যাঁ স্ক্রিনশট নাও, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নাও। হ্যাঁ স্ক্রিনশট আশা করি নিয়ে ফেলছো। আচ্ছা এখন আমি, এটা তো সবাই 50% স্টুডেন্ট এটা জানতো ভালো মতো, আমি জানি। এখন যেটা তোমরা হয়তো খুব কম স্টুডেন্ট জানে, 5%ও না 1%, সেই জিনিসগুলো নিয়ে এখন আমি আস্তে আস্তে আলোচনা শুরু করব। তো তোমরা, আমি একটু বোর্ডটা মুছতে থাকি, ক্লিয়ার করি। তোমরা ততক্ষণে ভাইয়া সবাই শেয়ার করো, ফ্রেন্ডদের মেনশন দাও। বুঝতেছো? একজন দেখলাম কমেন্টে লিখছে, আরে এটা কি লাইভ ক্লাস, আমি তো 500 জনের নিচে লাইভ ক্লাস করি না। তো বুঝতেছোই এগুলা কমেন্ট যদি করে কেউ তো কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, এটা এখন সবাই জানে, ঠিক আছে? তো তোমরা এতক্ষণ শেয়ারটা করে অ্যাটলিস্ট 100 জন করো, হ্যাঁ একটু শেয়ার করে দাও, আমি মুছতে থাকি ততক্ষণ। এবং তোমাদের তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো, কমেন্টে মেনশন করো। হ্যাঁ সবাই একটু মেনশন করো। এবার আমি অন্য টপিকগুলো যাচ্ছি, দেখি কি টপিক আছে এরপর। হৃৎপিণ্ড নিয়ে কিছু পড়াই, হৃৎপিণ্ডের গঠনটা পড়াই, তারপর বেশি টপিক আজকে নাই, হৃৎপিণ্ডের গঠনটা পড়াই। হৃৎপিণ্ডের গঠনটা ভাইয়া ক্লিয়ার করে দিব। আচ্ছা তো দেখো ভাইয়া, আমাদের বডিতে মাঝখান বরাবর একটু বাম সাইডে একটা খুব ইম্পর্টেন্ট অর্গান আছে, যার নাম হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট, ধারকান, ঠিক আছে, দিল, অনেক নামই আছে। তো তোমার হৃৎপিণ্ডের গঠন একটা হচ্ছে, দেখো হৃৎপিণ্ড নিজে একটা অর্গান, হৃৎপিণ্ড নিজে একটা অর্গান, ঠিক আছে, হৃৎপিণ্ড নিজে একটা অর্গান। আবার এর কিন্তু চারদিক দিয়ে একটা জামা পরে আছে। যেমন দেখো আমি নিজে একটা মানুষ, আমার একটা জামা আছে না, আবার হৃৎপিণ্ডের একটা জামা আছে, সেই জামার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। কথা কি বুঝতে পারছি? হৃৎপিণ্ড নিজে একটা অর্গান এবং তাকে একটা জামা পরে আছে, সে 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 কিন্তু খুব ভদ্র, প্রতিটি অর্গানই ভদ্র, হৃৎপিণ্ড একটু বেশি ভদ্র। হ্যাঁ এর জামাটা খুব মানে টাফ, মানে মোটা আর কি একটা জামা। তো হৃৎপিণ্ড নিজে একটা অর্গান, এর চারপাশে একটা জামা আছে যার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। দেখো কার্ডিয়া শব্দের অর্থ হচ্ছে হৃৎপিণ্ড, আর পেরি মানে হচ্ছে পাশে, তাহলে হৃৎপিণ্ডের পাশে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয়, সেটাকে বলা হয় তোমার পেরিকার্ডিয়াম। এখন এটার স্ট্রাকচারটা ভাই একটু একটু ঝামেলা আছে এখানে, বই তো তোমরা পড়ছো সবাই, আমি জানি মোটামুটি বুঝো, তবে আমার কাজ হচ্ছে এটাকে ক্রিস্টাল ক্লিয়ার করে দেয়া। তো দেখো প্রথমে আমি হৃৎপিণ্ডটা আঁকি, হৃৎপিণ্ডটাকে আমি খুব সিম্পলি আঁকবো এই জায়গায়, হ্যাঁ বেশি জটিল করবো না, সিম্পলি আঁকবো। এইটা মনে করো হৃৎপিণ্ড। এখন আমি কিন্তু জামা আঁকতেছি না, এটা নিয়ে আমার টেনশন না, আমার টেনশন হচ্ছে জাস্ট হৃৎপিণ্ড নিয়ে। হৃৎপিণ্ডের এই অর্গানটারই 3টা লেয়ার আছে, হৃৎপিণ্ড নামক অর্গানেরই 3টা লেয়ার আছে। দেখো একেবারে ভিতরে যে লেয়ারটা আছে, ভিতরে ভিতরের লেয়ারটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। একেবারে বাইরে, এন্ডো মানে ভিতরে, তার মানে ভিতরেটাকে এন্ডো বলবো। একেবারে বাইরে যে লেয়ারটা আছে তার নাম হচ্ছে এপিকার্ডিয়াম। এখন এই এন্ডোকার্ডিয়াম এবং এপিকার্ডিয়ামের মাঝখানে কিছু মাংস থাকে, হৃৎপিণ্ডের কিছু পেশি থাকে। পেশি সমৃদ্ধ এই লেয়ারটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম মনে রাখবা, মায়ো শব্দের অর্থই হচ্ছে মাসেল, এই যে MYO মায়ো আছে না, মায়ো শব্দের অর্থই হচ্ছে মাসেল। এই যেমন কিছু শব্দ টুকটাক জানলে তুমি দেখবো অনেক সময় আন্দাজে সঠিক অ্যান্সার করে ফেলছো। আমি তোমাদের বলছি
যে কিছু টার্মিনোলজি সম্পর্কে যার ভালো আইডিয়া আছে সে আন্দাজে আনসার করে ফেলতে পারে। তো এন্ডোকার্ডিয়াম হচ্ছে সবার ভিতরে, তার বাইরে মায়োকার্ডিয়াম, তার বাইরে হচ্ছে এপিকার্ডিয়াম। এবার আসা হচ্ছে ভাইয়া এর জামার ব্যাপারে। আচ্ছা এখানে আরো কিছু কথা বলে রাখি, প্রশ্ন আসে হৃৎপিণ্ডের কোন লেয়ারে মাসেল থাকে, সংকোচন প্রসারণ ঘটে মায়োকার্ডিয়ামে, কোন লেয়ারে চর্বি লেগে থাকে এপিকার্ডিয়ামে, তাই না? কোন লেয়ারে ভালভগুলা সংযুক্ত থাকে হবে এন্ডোকার্ডিয়ামে। হৃৎপিণ্ডের যে ভালভগুলো আছে না ভাইয়া, বাইকাসপিড ভালভ, টাইকাসপিড ভালভ, ওরা কিন্তু এন্ডোকার্ডিয়ামে যুক্ত থাকে। হ্যাঁ, এখানে ভালভগুলা যুক্ত থাকে, ভালভ যুক্ত থাকে, লিখে দেই, ভালভ যুক্ত থাকে, এখানে পেশি থাকে, আর এখানে থাকে হচ্ছে চর্বি, বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। সবাই একটু শেয়ার করো, আমি ধীরে পড়ালে দেখি স্টুডেন্টরা চলে যায়, ধীরে পড়ালে তো তোমাদের মাথায় ভালো থাকবে আর কি, সময়টা জিনিসটা ভালোভাবে থাকবে। এবার দেখো হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়ামে আসি। মনে রাখবা পেরিকার্ডিয়ামে প্রথমে দুইটা স্তর আছে, একটা হচ্ছে দেখো দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার সেরাস পেরিকার্ডিয়াম, সেরাস, আরেকটা হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, সরি একটা হচ্ছে সেরাস, একটা হচ্ছে ফাইব্রাস। এই সেরাসটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্যারাইটাল আর একটা হচ্ছে ভিসেরাল। তার মানে বুঝো ব্যাপারটা কিরকম, ভিতরে আছে সেরাস, বাইরের দিকে আছে হচ্ছে ফাইব্রাস। সেরাসটা আবার দুই ভাগে বিভক্ত, ভিসেরাল এবং প্যারাইটাল। এখন দেখো সেরাসের গঠনটা একটু সুন্দর চমৎকার। সেটা হচ্ছে কিরকম, সেরাসটা হৃৎপিণ্ডকে দুইবার কভার করে, কয়বার? দুইবার। তাই দেখো প্রথমে একবার ভিতরের দিক দিয়ে কভার করে, এই দেখো ভিতরের দিক দিয়ে একবার কভার করছে একবার ভিতরের দিক দিয়ে কভার করার পর আবার বাইরের দিক দিয়ে আবার কভার করে, এই দেখো করে এইখানে এসে এক হয়ে যায়। ব্যাপারটা কি বুঝাতে পারছি? সেরাসটা ভিতরে একবার কভার করে, বাইরে এসে আবার কভার করে। তাহলে দেখো ভিতরে যেটা কভার করে ভিতরের দিকে সেটাকে বলা হয় ভিসেরাল। দেখো ভিসেরাল ভিতরে, ভতে ভিসেরাল, ভতে ভিতরে। তাহলে প্যারাইটাল হবে কোন দিকে? বাইরে। তাহলে দেখো ভিতরের দিকে যে লেয়ারটা আছে সেরাসেরই ভিতরে একটা লেয়ার আছে যেটাকে বলা হয় ভিসেরাল, আর সেরাসের বাইরের দিকে একটা লেয়ার আছে যেটাকে বলা হচ্ছে প্যারাইটাল। ভিতরে ভিসেরাল, বাইরে হচ্ছে প্যারাইটাল। এর বাইরে থাকে হচ্ছে ফাইব্রাস, এবং ফাইব্রাস লেয়ারটা অনেক শক্ত হয়, মোটা হয়। তাহলে এটাকে আমি একটু অন্যভাবেই দেখাই, টাফ করে দেখাই। ফাইব্রাস লেয়ারটা দেখো হচ্ছে এরকম, মনে করো এরকম একটা লেয়ার ফাইব্রাস। তাহলে এই যেটা এখন আঁকছি এটা হচ্ছে ফাইব্রাস। তাহলে এটা হচ্ছে ফাইব্রাস, আর ভিতরে যেটা আছে এই প্রথমটা এটা হচ্ছে সেরাস প্যারাইটাল। হ্যাঁ, সেরাস তবে প্যারাইটাল। আর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে সেরাস তবে ভিসেরাল। এখন এই যে সেরাস লেয়ারটা ভাইয়া কি করে দেখো, সেরাস লেয়ার থেকে কিছু ফ্লুইড বের হয়, মানে পানি বের হয়, হ্যাঁ লিকুইড বের হয়, এবং সেই লিকুইডটা এই জায়গাটা অবস্থান করে। তাই এই জায়গাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল স্যাক অনেক সময় বলা হয়। হ্যাঁ, থলের মতো অনেকটা, যে সেরাস থেকে এখানে পানি বের হয়, হ্যাঁ এরকম লিকুইড বের হয়, পানি বের হয়, এই পানিগুলা ফ্লুইডগুলো এখানে জমা থাকে। তাই এটাকে বলা হয় সেরাস লেয়ার। মনে রাখবা যখনই সেরাস পাবা, সেরাস বুঝবা সে হচ্ছে পানি মানে ত্যাগ করে আর কি, পানি চুয়ে চুয়ে পড়ে তার কাছ থেকে, তাই এটাকে বলা হয় সেরাস। তাই দেখো হৃৎপিণ্ডের লেয়ার আছে তিনটা, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম। আবার হৃৎপিণ্ডে যে পেরিকার্ডিয়াম আছে তারও লেয়ার বলতে পারি তিনটা। সবার বাইরে আছে ফাইব্রাসের ভিতরে হচ্ছে সেরাস প্যারাইটালের ভিতরে হচ্ছে সেরাস ভিসেরাল। এখন যখন আমরা হৃৎপিণ্ড নিয়ে কাটাকাটি করছি, ভালো মতো অবজার্ভ করছি, তখন আমরা খেয়াল করছি এই যে সেরাস ভিসেরাল নামে যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আর এপিকার্ডিয়াম এই দুইটা মিলেমিশে এক হয়ে গেছে। এই দুইটা মিলেমিশে কি হয়েছে? এক হয়ে গেছে। তার মানে এদের এই দুটো লেয়ারকে কিন্তু আলাদা করা সম্ভব হয় না, অর্থাৎ এপিকার্ডিয়াম আর সেরাস ভিসেরালকে আলাদা করা সম্ভব হয় না। তাই মানে একটা জামা কি হয়েছে, বডির সাথে একেবারে আটকে গেছে। যেমন তোমরা দেখছো না টমের চামড়া তুলে ফেলে নিচে গেঞ্জি টেঞ্জি পরে আছে, অনেকটা ওইরকম অবস্থা। তো সেরাস ভিসেরাল এবং এপিকার্ডিয়াম এটা কিন্তু আসলে একই লেয়ার, একটা জিনিসেরই দুইটা নাম আছে, যাহাই সেরাস ভিসেরাল তাহাই কিন্তু হচ্ছে এপিকার্ডিয়াম। মানে এই দুটো একেবারে মিলে এক হয়ে গেছে, একেবারে আটকে গেছে দুটো একসাথে। তাই
যাহাই এপিকার্ডিয়াম তাহাই কিন্তু সেরাস ভিসেরাল। তাহলে ভাইয়া তোমরা এটার একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আমি চলে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নাও একটু তাড়াতাড়ি। এটা হচ্ছে হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়ামের গঠন, হৃৎপিণ্ডের নিজস্ব গঠন। এমসিকিউ কি কি আসবে পাশে লিখে দিচ্ছে দেখো। এন্ডোকার্ডিয়ামে ভালভ যুক্ত থাকে, মায়োকার্ডিয়ামে পেশি থাকে, এপিকার্ডিয়ামে চর্বি থাকে, সেরাস থেকে তরল পদার্থ বের হয় মানে পানি বের হয়, আর ফাইব্রাসটা হচ্ছে প্রোটেকশন দেয়। ফাইব্রাসটা খুব শক্ত একটা লেয়ার, হার্টকে প্রোটেকশন দেয়। ওকে, আচ্ছা তাইলে আমি একটু এখন আবার মুছে থাকি, তোমরা একটু শেয়ার করো, আবারও শেয়ার করো, আর বন্ধুদের একটু মেনশন করো, 100 জন করে ফেলো। হ্যাঁ, আমি ততক্ষণে ক্লিয়ার করি বোর্ডটা। এবার আসো হৃৎপিণ্ডের মায়োজেনিক উদ্দীপনা। মায়োজেনিক উদ্দীপনা, মায়োজেনিক। দেখো, মায়ো শব্দের অর্থ হচ্ছে কি মাসেল, জেনিক শব্দের অর্থ হচ্ছে তৈরি করা। মনে রাখবা, লাইসিস মানে ভেঙে ফেলা, আর জেনেসিস মানে হচ্ছে তৈরি করা। তো জেনিক মানে হচ্ছে যে তৈরি করে, তাহলে মায়োজেনিক মানে হচ্ছে মাসেল থেকে তৈরি হওয়া উদ্দীপনা, মাসেল থেকে তৈরি হওয়া উদ্দীপনা। হ্যাঁ সোহাগ, তোমরাও, হ্যাঁ ধন্যবাদ, তোমাকে ওয়েলকাম। আর তোমরা একটু শেয়ার করো সবাই, এখনো সবাই একটু শেয়ার করো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আবার শুরু হয়েছে। আচ্ছা অগির আওয়াজ দিব, সমস্যা নাই, তোমরা শেয়ার করো। ঠিক আছে, শেয়ার করো, তোমাদের উপস্থিতি অনেক কম, ঠিক আছে, হতাশাজনক। আমি, তোমরা ভাইবো না যে আমি তোমরা হয়তো ফ্রিতে ক্লাস করতেছো, আমরা কি ফ্রিতে ক্লাস নিচ্ছি? এটা ভাইবো না যে ফ্রি ক্লাস বইলে কন্টেন্ট কোয়ালিটি কম হবে। যা পেইড ক্লাসে যা পড়াই, ফ্রি ক্লাসে তাই পড়াই, ঠিক আছে? হ্যাঁ, তো এটা মনে রাখবা তোমরা, ঠিক আছে? মায়োজেনিক, তাই ফ্রি ক্লাস বইলে ইগনোর করার দরকার নেই। মায়োজেনিক মানে মাসেল থেকে উৎপন্ন হওয়া। তো মনে রাখবা, হৃৎপিণ্ডে 2 রকম মাসেল, 3 রকম মাসেল থাকে। একটা হচ্ছে এট্রিয়াল মাসেল, এট্রিয়াল মাসেল। দ্বিতীয়ত হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেল। তৃতীয়ত একটা মাসেল থাকে যার নাম হচ্ছে কন্ডাকটিভ মাসেল, কন্ডাকটিভ মাসেল। তো কন্ডাকটিভ মাসেল মানে কি? কন্ডাকশন শব্দের অর্থ হচ্ছে পরিবহন করা। কন্ডাকশন শব্দের অর্থ কি ভাইয়া? পরিবহন করা। তাহলে কন্ডাকটিভ মাসেল মানে যেই মাসেলটা পরিবহন করতে পারে। কন্ডাকটিভ মাসেল মানে যেই মাসেলটা পরিবহন করতে পারে। কি পরিবহন করে? সোজা কথা, বিদ্যুৎ পরিবহন করে। কি পরিবহন করে? বিদ্যুৎ পরিবহন করে। তার মানে হৃৎপিণ্ডের যেই মাসেলটা বিশেষভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে সেটাকে বলা হয় কন্ডাকটিভ মাসেল। মনে রাখো, যেই মাসেলটা বিদ্যুৎ পরিবহন করতে পারে সেটাকে বলা হয় কন্ডাকটিভ মাসেল। তাহলে হৃৎপিণ্ডে কয় রকম মাসেল আছে? 3 রকম। এট্রিয়াম মাসেল, ভেন্ট্রিকুলার মাসেল, কন্ডাকটিভ মাসেল। ভাইয়া এই কথাগুলো তোমাদের বইয়ে বলা নাই, কিন্তু এগুলো হচ্ছে একটু বেসিক জিনিস। এগুলো তুমি যদি না জানো তখন তোমাকে মুখস্থ করতে হবে, অনেক কিছু মুখস্থ করতে হবে। এই কারণে আমি এগুলো আগেই বলে রাখি, একটা টপিক পড়ানোর আগে সেটার কিছু বেসিক কথা কিন্তু আমি ভাইয়া বলে রাখি। তাহলে এট্রিয়াল মাসেল, ভেন্ট্রিকুলার মাসেল, কন্ডাকটিভ মাসেল। কন্ডাকটিভ মাসেলের কাজ হচ্ছে কন্ডাকশন করা। কি কন্ডাকশন করা? বিদ্যুৎ কন্ডাকশন করা, সিম্পল। এবার আসো হৃৎপিণ্ডে ঢুকি আমরা। হৃৎপিণ্ড ভাইয়া খেয়াল করো, এই মনে করো হচ্ছে হৃৎপিণ্ড। এক সিম্পল ডায়াগ্রাম আঁকতেছি। হ্যাঁ, এই মনে করছো হৃৎপিণ্ডের, এটা হচ্ছে হৃৎপিণ্ডের মনে করো তোমার রাইট এট্রিয়াম। এইটা হচ্ছে এখানে নিচে হৃৎপিণ্ডের রাইট ভেন্ট্রিকল। এদিকে হচ্ছে হৃৎপিণ্ডের লেফট এট্রিয়াম, এদিকে হচ্ছে হৃৎপিণ্ডের লেফট ভেন্ট্রিকল। এই স্ট্রাকচারটা আগে বুঝো। রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। সবাই ক্লিয়ার তো এতটুকু ভাইয়া? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার একটু শেয়ার করো সবাই, আমি আবার দেখাচ্ছি। এখন দেখো, আমাদের যে হৃৎপিণ্ডের কন্ডাকটিভ মাসেলগুলো আছে, এটা শুরু হয় এসএ নোড দিয়ে। কোথা দিয়ে শুরু হয়? এসএ নোড দিয়ে। এসএ নোডটা থাকে হচ্ছে আমাদের এই জায়গায়, মনে করো। আমি একেবারে স্পেসিফিক বললে তোমরা তো বুঝবা না। এটা হচ্ছে এসএ নোড, এস লিখে রাখি শুধু, এস। এটা হচ্ছে কি এসএ নোড। তাহলে আমার এসএ নোড দিয়ে কি হচ্ছে? শুরু হচ্ছে এসএ নোড।
শুরু হচ্ছে। এসএ নোডের পর এটা এখানে আছে হচ্ছে একটা এভি নোড, আমি জাস্ট এ লিখতেছি, হ্যাঁ। এসএ নোডের পর আছে হচ্ছে এভি নোড, তাইলে এসএ নোডের পরে আছে হচ্ছে এভি। এভি নোড থেকে যেই ফাইবারটা বের হয় সেই ফাইবারটা দেখতে অনেকটা এইরকম, দেখো অনেকটা এইরকম। অর্থাৎ দেখো এভি নোড থেকে যে ফাইবারটা বের হয় এটা দেখতে অনেকটা ভয়ঙ্কর। সাপ যেমন মুখ দিয়ে জিভ যখন বের করে, এই যে সাপ একটা কিভাবে জিভ বের করে না মুখ দিয়ে, একটা খুব ভয়ঙ্কর লাগে না? সাপের মুখ থেকে জিভ, সাপের জিভ বাইরে হওয়া দেখছো? সাপের মুখ দিয়ে সাপের জিভ বাইরে হওয়া দেখছো কখনো? খুব ভয় লাগে না? ওই রকম সাপের বের হয়, একইভাবে এভি নোড থেকে একটা ফাইবার বের হয়। এভি নোড থেকে একটা ফাইবার বের হয়, বুঝো কিন্তু খুব মানে দেখতেও ভয়ঙ্কর লাগে। সেটাকে বলা হয় বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিস। তোমরা বলো না সাপের যে জিভ এটাকে হিস বলা হয়। সাপের জিভা যখন শব্দ দিয়ে নামটা করা হয়েছে বান্ডেল অফ হিস। এটা কিন্তু খুব, হিস নামটা কিন্তু এই কারণে দেওয়া হয়েছে, বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিজ লেখা আছে বলে তোমাদের বইয়ে, আসলে হবে বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিস। ভয় লাগে, হ্যাঁ ভয় লাগে তোমাদেরও, হ্যাঁ। তো বান্ডেল অফ হিস, কারণ এই এভি নোড থেকে যে ফাইবারটা বের হয়, আমি যদি তোমাদের দেখাই এখানে, এই দেখো এসএ নোড, এই মনে করো হচ্ছে এভি নোড। এভি নোড থেকে যে ফাইবারটা বের হয় দেখতে একটা সাপের জিভের মতো, তাই এটাকে বলা হয় বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিস। আচ্ছা, তাহলে বান্ডেল অফ হিস থেকে দেখো এখানে ডান দিকে একটা শাখা চলে যায়, শাখা যায় যদিও, আমি একটাই দেখাই। বাম দিকে একটা শাখা চলে যায়, হ্যাঁ, মানে এখান থেকে কিছু ব্রাঞ্চ বের হয়, বান্ডেল ব্রাঞ্চ এদেরকে বলা হয়, হ্যাঁ বান্ডেল ব্রাঞ্চ। বান্ডেল অফ হিস থেকে ব্রাঞ্চ, এবং এই বান্ডেল ব্রাঞ্চগুলো অবশেষে গিয়ে একেবারে ছোট ছোট কিছু শাখায় পরিণত হয়, ছোট ছোট শাখা, এই সাইডেও এই সাইডেও ছোট ছোট শাখা। এই ছোট ছোট শাখাগুলোকে বলা হয় পারকিনজি ফাইবার। তোমরা দেখতে পাচ্ছ পারকিনজি ফাইবার। তাহলে দেখো ভাইয়া, আমাদের হৃৎপিণ্ডে যে কন্ডাক্টিভ টিস্যুগুলো আছে তারা কিভাবে বিন্যস্ত। এরা শুরু হয় এসএ নোড থেকে, দেখো এই যে এসএ নোড থেকে শুরু হয়, আমি আবার একটু উপরে লিখি, এখান দিয়ে লিখি, এসএ নোড থেকে শুরু হয়, শুরু হওয়ার পর আসে হচ্ছে এভি নোডে, তারপর বান্ডেল অফ হিস, তারপর যাচ্ছে বান্ডেল ব্রাঞ্চে, ব্রাঞ্চ লিখে দিচ্ছি ব্রাঞ্চ, এবং সর্বশেষ চলে যায় পারকিনজি ফাইবারে। এই হচ্ছে এদের সিরিয়াল। এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া, এসএ নোড থেকে সিগন্যালটা, এটা বিদ্যুৎ কিন্তু, এটা কিন্তু বিদ্যুৎ, মনে রাখবা বিদ্যুৎ, কারেন্ট, কারেন্ট পরিবহনের জন্য তো মাধ্যম দরকার। তো এসএ নোড থেকে সিগন্যালটা এভি নোডে আসে কেমনে? মনে রাখবা এর অ্যান্সার হচ্ছে এট্রিয়াল মাসেলের মাধ্যমে। এই যে এট্রিয়াল মাসেল দেখছো না, এই এট্রিয়াল মাসেলের মাধ্যমে সিগন্যালটা এই যে এখান দিয়ে এভি নোডে চলে আসে, কারেন্টটা এখান দিয়ে এখানে চলে আসে। তাহলে এট্রিয়াল মাসেলের মাধ্যমে এটা চলে আসে কোথায়? এভি নোডে। তাহলে ভাইয়া এইখান থেকে যেই প্রশ্নটা সবচেয়ে বেশিবার ভাইয়া আসতে পারে, হ্যাঁ সাইফুল ইসলাম অ্যান্সার লিখছো, থ্যাংক ইউ সাইফুল ইসলাম তোমাকে। এসএ নোড থেকে সিগন্যালটা উৎপন্ন হয়, এসএ নোড থেকে সিগন্যালটা উৎপন্ন হয়, এবং সেই সিগন্যালের সাহায্যে হার্ট প্রতি মিনিটে 72 বার করে পাম্প করে। তাই এসএ নোড যেহেতু এই 72 বার পাম্প করার এটার পেস মেকার বা মাস্টার মাইন্ড, তাই এসএ নোডকে বলা হয় পেস মেকার। এসএ নোডকে বলা হয় পেস মেকার, কারণ এই হৃৎপিণ্ডের পেস মানে হচ্ছে ছন্দ, পেস মানে হচ্ছে কি ছন্দ, পেস, পিএসি, পেস মানে ছন্দ। তাহলে হৃৎপিণ্ডে যে ছন্দটা আছে, মিনিটে 72 বার করে তোমার কন্ট্রাকশন করবে, এবং সেটারও একটা স্টাইল আছে, তোমরা মেডিকেল আসলে শিখবা, মানে চাইলে এরকম কন্ট্রাকশন করলাম এইভাবে না, তালি আমাদের না, এটা হলো কন্ট্রাকশন। হৃৎপিণ্ডের কন্ট্রাকশন একটা সৌন্দর্য আছে, হ্যাঁ এরকম একটা সৌন্দর্য আছে, আমি বোধহয় হাত দিয়ে কিছু বুঝাইতে পারতেছি তোমাদের, হ্যাঁ এরকম একটা নাচের মতো অনেকটা ছন্দ। এই ছন্দটা কে তৈরি করে? এসএ নোড তৈরি করে, তাই এটাকে বলা হয় পেসমেকার। এসএ নোড থেকে সিগন্যালটা যায় হচ্ছে এট্রিয়াল মাসেলে, এট্রিয়াল মাসেল থেকে যায় হচ্ছে এভি নোডে। এখন দেখো, যদি কোনো কারণে এসএ নোড কাজ করতে না পারে, যদি কোনো কারণে এসএ নোড কাজ করতে না পারে, অর্থাৎ পেস মেকিং করতে না পারে, সেই ক্ষেত্রে পেস মেকিং এর দায়িত্বটা নেয় এভি নোড। তাই এভি নোডকে বলা হয় সংরক্ষিত পেসমেকার, সংরক্ষিত পেসমেকার। তাহলে এভি নোড, এভি নোডের পরে যায় বান্ডেল অফ হিস,
সাপের জিভা বের করার মতো। হ্যাঁ, সাপের জিভা বের করার মতো। তারপরে চলে যায় বান্ডেল ব্রাঞ্চ, অর্থাৎ এই যে এই দেখো তোমার এই এভি নোড থেকে এরকম এরকম সাপের জিভের মতো ভেঙে দুই দিকে দুটো বান্ডেল ব্রাঞ্চ চলে যায়। তারপর সর্বশেষে গিয়ে পার্কিনজি ফাইবারে পরিণত হয়। তাহলে এই যে জিনিসগুলো এদেরকে একত্রে বলা হয় কন্ডাকটিভ টিস্যু বা কন্ডাকটিভ মাসেল। এরা বিদ্যুৎ পরিবহন করে এবং হার্ট কিন্তু নিজের ছন্দ নিজেই নিয়ামক করে। খেয়াল করো, হার্টকে যে মিনিটে 72 বার তোমার করতে হবে, পাম্প করতে হবে, এটার উপর কিন্তু ব্রেনের ভূমিকা নাই। ব্রেন এটা জানেও না, হার্ট নিজে নিজে করতেছে। যেমন দেখো, এই যে আমি যে একটু আগে নাচানাচি করছি, হাত দিয়ে নাচানাচি করলাম এই যে এইভাবে, এটা কিন্তু আমার ব্রেন দ্বারা কন্ট্রোল করা হয়েছে। আমার ব্রেন আমার হার্টকে বলছে এই তুই আমার ব্রেন আমার হাতকে বলছে তুই এইভাবে নড়াচড়া কর, হাত সেইভাবে নড়াচড়া করছে। কিন্তু আমাদের হৃৎপিণ্ড কিন্তু ব্রেনের কথা মতো চলে না। হৃৎপিণ্ড নিজেই নিজের ছন্দটা নিয়ামক করে, নিজেই নিজের ছন্দ তৈরি করে। ঠিক আছে, হৃৎপিণ্ডে ব্রেনের দ্বারা নিয়ন্ত্রিত, ব্রেন দ্বারা আর কি মানে নিয়ন্ত্রিত না। এখন দেখো, হৃৎপিণ্ড যেহেতু আমাদের দেহের ভিতরে থাকে, তাই হৃৎপিণ্ডকে কিন্তু আমাদের ব্রেনের কথা শুনতে হবে। অর্থাৎ তুই হয়তো হ্যাঁ তুই নিজেই কাজ করতে পারিস, সবই পারিস, বুঝতে পারছি, কিন্তু তোকে কিন্তু ব্রেনের কথা মতো চলতে হবে। তাই ব্রেন থেকে একটা নার্ভ আসে হৃৎপিণ্ডে, এই মনে করা হচ্ছে ব্রেন থেকে একটা নার্ভ হৃৎপিণ্ডের এসে নোডের উপর এসে বসে থাকে, যেটাকে বলা হয় ভেগাস নার্ভ। 10 নম্বর ভেগাস নার্ভ, এটা ব্রেন থেকে উৎপন্ন হয়ে আমাদের এসে নোডের উপর এসে বসে থাকে। যদি এসে নোড কখনো অতিরিক্ত দ্রুত, মানে আমাদের নর্মালি হার্টের রেটটা হয় 60 থেকে 100 পার মিনিট, 60 থেকে 100 পার মিনিট, এটা হচ্ছে নর্মাল হার্ট রেট। একটা সুস্থ মানুষের হার্ট রেট সবসময় 60 থেকে 100-র ভিতরে হবে। এখন মনে করো কখনো কারো হার্ট রেট 120 হয়ে গেছে, তখন ব্রেন ভেগাস নার্ভের মাধ্যমে এসি নোডকে বলবে এই তুই তো বেশি বেড়ে গেছিস, তুই নিজেই নিজেরকে সামলাইতে পারিস, সেই কারণে এরকম করলে তো হবে না, তোকে তো আমার কথা মতো চলতে হবে। তাই ভেগাস নার্ভের মাধ্যমে ব্রেন কিন্তু আমাদের হার্টকে কন্ট্রোল করতে পারে। যদি কখনো হার্ট অতিরিক্ত দ্রুত পাম্প করে, 120 130 চলে যায়, তখন ব্রেন ভেগাস নার্ভের মাধ্যমে হার্টকে একটু দামা দেয়, আস্তে, ঠিক আছে, এত দ্রুত পাম্প করা যাবে না, ধীরে ধীরে চল, ঠিক আছে। এটা তখন তাহলে দেখো এসে নোডের উপর কিন্তু আমাদের ভেগাস নার্ভ এসে বসে থাকে। এটা কিন্তু একটা এমসিকিউ, যে এসে নোড কোন নার্ভ দ্বারা নিয়ন্ত্রিত হয়? অ্যান্সার হচ্ছে ভেগাস নার্ভ দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদি এসে নোড কখনো অতিরিক্ত দ্রুত পাম্প করে, তাহলে কিন্তু আমাদের ভেগাস নার্ভের মাধ্যমে ব্রেন তাকে মানে বাধা দিবে, এত দ্রুত পাম্প করতে বাধা দিবে। আচ্ছা, তো এই টপিকটা বুঝতে পারছো সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আধা মিনিট সময় দিলাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নাও, ঠিক আছে, স্ক্রিনশট নাও। আর এই সুযোগে একটু শেয়ার করো আর বন্ধুদের মেনশন করো কমেন্টে, বন্ধুদের কমেন্টে মেনশন করো। আচ্ছা, কারো হয়তো কোনো প্রবলেম নাই এই টপিকে, তাহলে তোমরা বন্ধুদের মেনশন করো, আমি ততক্ষণে বোর্ডটা ক্লিয়ার করি। বন্ধুদের মেনশন করো। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে যারা কমেন্ট করতেছো। আচ্ছা, তোমরা সবাই একটু তোমার নিজেদের কলেজের নামটা লিখো তো। তোমাদেরকে তো কোন কলেজ থেকে মানে কোন এলাকা থেকে বেশি আসে আমি জানি না, সবাই নিজের কলেজের নামটা লিখো, সবাই নিজের কলেজের নামটা লিখে কমেন্ট করো। SOS হারমার মেইনার কলেজ বগুড়া, আচ্ছা, ঢাকায়ও একটা আছে মিরপুরে, আচ্ছা। তারপর শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ, তারপরে মাগুরা গভর্নমেন্ট HSC কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। আচ্ছা, সবাই একটু জানাইতে থাকো, সবাই একটু জানাইতে থাকো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এবার ভাইয়া যেই টপিকটা আমি পড়াবো এই টপিকটা একটু জটিল, এসনোট থেকে এভি নোটে। এবার ভাইয়া আমি যে টপিকটা পড়াবো সেই টপিকটা একটু জটিল, এটা হচ্ছে কেমো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর, এবং তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিব আজকে এই টপিকের উপর। হ্যাঁ, ঠিক আছে, যত সময় লাগুক এটা ক্লিয়ার করে দিব, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখো, একটা হচ্ছে ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর, আর একটা হচ্ছে কেমো রিসেপ্টর, কেমো রিসেপ্টর।
আমি প্রথমে এই টপিক থেকে যেসব এমসিকিউ হইতে পারে সেগুলো দেখাই দিব, অর্থাৎ তোমরা যদি টপিকটা নাও বুঝো কিন্তু এখান থেকে যদি কোনো এমসিকিউ হয় তোমরা অ্যান্সার করে ফেলতে পারবা, তাই না? আমি প্রথমে এখন 2 মিনিটে জাস্ট এই টপিকগুলো থেকে কি এমসিকিউ আসতে পারে বলে দিব। তোমরা এই টাইমটা একটু ভালোভাবে নোট করো, তারপর যাদের বুঝার আগ্রহ আছে তারা তো অবশ্যই কন্টিনিউ করবা। তো দেখো, ব্যারো রিসেপ্টর আর হচ্ছে কেমো রিসেপ্টর। ব্যারো শব্দের অর্থ হচ্ছে চাপ, আর রিসেপ্টর শব্দের অর্থ হচ্ছে যে রিসিভ করে। অর্থাৎ আমাদের এদের যদি তুমি শব্দের বাংলা করো মিনিংটা হবে যে চাপকে রিসিভ করে। কেমো শব্দের অর্থ হচ্ছে কেমিক্যাল। কেমো শব্দের অর্থ কেমিক্যাল। এই কেমিক্যাল দেখো, অক্সিজেন এটাও কিন্তু একটা কেমিক্যাল, কার্বন ডাই অক্সাইড সেটাও একটা কেমিক্যাল, আবার পটাশিয়াম সায়ানাইড সেটাও একটা কেমিক্যাল, তারপরে তোমাদের ফ্যাটি অ্যাসিড ওরাও কিন্তু কেমিক্যাল। মানে যে কোনো রকম রাসায়নিক পদার্থকে কেমিক্যাল বলা যায়। তাহলে কেমিক্যালকে যে রিসিভ করে তার নাম হচ্ছে কেমো রিসেপ্টর। এটা হচ্ছে এটার ডাইরেক্ট মিনিং। তবে বায়োলজিতে দেখো এটা আসলে কি বোঝায়। ব্যারো রিসেপ্টর মানে হচ্ছে ভাইয়া যেই রিসেপ্টরগুলো আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। চাপ বলতে রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, ভূমিকা রাখে। তাই দেখো আমাদের যে রক্তচাপ ভাইয়া কত তোমরা জানো, একটা স্বাভাবিক মানুষের রক্তচাপ মূলত হয় 120/80, তাই না, মিলিমিটার মার্কারি। এই যে আমাদের এই রক্তচাপটা এটা যে নিয়ন্ত্রণ করতে হবে, এই নিয়ন্ত্রণে যেসব রিসেপ্টর ভূমিকা রাখে তাদেরকে বলা হয় ব্যারো রিসেপ্টর। এমসিকিউ আসলে অ্যান্সার করে দিতে পারবা না যে ব্যারো রিসেপ্টর কি কাজ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হয়ে গেল। এগুলাই কিন্তু এমসিকিউ আসবে। কেমো রিসেপ্টর, কেমো রিসেপ্টর আমরা জানো কি করে। কেমো রিসেপ্টর আমাদের শ্বাস প্রশ্বাসের হার, শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আমাদের নর্মালি ভাইয়া শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, এটাকে 12টা মিনিটে 12টা ধরা হয়। তোমাদের বইয়ে মনে হয় 14 থেকে 18 লেখা আছে, 12 ধরলে আর কি হিসাবগুলো ঠিক মতো মিলে। তো দেখো আমাদের শ্বাস প্রশ্বাসের একটা হার আছে যেটাকে 12 পার মিনিট, অর্থাৎ মিনিটে 12 বার, সাধারণত 14 থেকে 18 বারই হয়। তো এইটা নিয়ন্ত্রণে যেসব রিসেপ্টর ভূমিকা রাখে তাদেরকে বলা হয় কেমো রিসেপ্টর। তাহলে পরীক্ষায় এমসিকিউ আসবে কেমো রিসেপ্টরের কাজ কি। অ্যান্সার হচ্ছে শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণে ভূমিকা রাখা। শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণে ভূমিকা রাখা, বা আরো ইজিলি আসতে পারে যে কেমো রিসেপ্টর কিসের সাথে সম্পর্কিত। অ্যান্সার হবে শ্বাস প্রশ্বাস। অ্যান্সার হবে কি শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাসের সাথে কেমো রিসেপ্টর সম্পর্কিত, আর ব্যারো রিসেপ্টর হচ্ছে তোমার রক্তচাপের সাথে সম্পর্কিত। এমসিকিউ গুলোতে এইভাবে আসে। তো আমরা এমসিকিউ অ্যান্সারটাকে শিখে নিই। জাস্ট আমি এখন কিছু বোঝানো শুরু করে নেই, জাস্ট এমসিকিউ এর অ্যান্সারগুলো বলতেছি। এখন কেমো রিসেপ্টর নিয়ে আমরা একটু পরে আসি, তার আগে ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে হাই প্রেসার ব্যারো রিসেপ্টর বা উচ্চ চাপ, বাংলায় লিখি কারণ সবাই তো বাংলা ভার্সন ম্যাক্সিমামই। উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর। আরেকটা হচ্ছে নিম্ন চাপ ব্যারো রিসেপ্টর। বুঝো ভাইয়া? সবাই একটু শেয়ার করো। এই টপিকটা অনেক জটিল টপিক, এটা তো আমি জানি, তো এটা তোমরা কোথাও ক্লিয়ার হতে পারবে না। তোমরা একটু শেয়ার করো। আমি কিন্তু অনেক এফোর্ট দিয়ে পড়াচ্ছি, তোমরা সেই আসে তোমরা রেসপন্স করতেছো না। শেয়ার করো, মেনশন করো বন্ধুদের। উচ্চচাপ ব্যারো রিসেপ্টর আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এখন মনে রাখবা এরা অবস্থান করে কোথায়। তোমাদের ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের রক্তচাপটা ধমনীতে অনেক বেশি থাকে। এই যে আমরা বলতেছি রক্তচাপ হচ্ছে 120/80, এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে ধমনীতে। দেখো ধমনীতে প্রেশারটা কখনো কমে 80-তে নামে, কখনো বেড়ে 120 হয়, কিন্তু সব সময় কিন্তু এই উচ্চচাপটা বর্তমান থাকে কোথায়? ধমনীতে থাকে। শিরার চাপ কিন্তু অনেক কম হয়। শিরার চাপ কত হয় জানো? শিরার চাপ হয় 30-25। এদের কত? 120/80। শিরায় তুমি চাপ দেখবা 30 মিলিমিটার মার্কারি, 25 মিলিমিটার মার্কারি, বা খুব বেশি হইলে 40 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, 40-ও যায় না, 30-এর নিচেই থাকে। তো শিরার চাপটা কিন্তু অনেক কম হয়, আর ধমনীর চাপটা অনেক বেশি হয়। ধমনীর চাপ অ্যাটলিস্ট 80 থাকবে এবং হাইস্ট 120 পর্যন্ত হবে, আর শিরার চাপ খুব বেশি হলে 30 হতে পারে, 30 মিলিমিটার মার্কারি। তাহলে দেখো ভাইয়া, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর গুলা অবস্থান করে সেই সব জায়গায় যেই সব জায়গায় চাপের পরিমাণটা অনেক বেশি।
যেসব জায়গায় চাপের পরিমাণটা অনেক বেশি। তাহলে তোমরা আমাকে বলো চাপের পরিমাণ বেশি কোথায়, শিরাতে না ধমনীতে? অ্যান্সার করো। চাপের পরিমাণ বেশি কোথায়, শিরাতে না ধমনীতে? চাপের পরিমাণ বেশি কোথায়, শিরা না ধমনীতে? সবাই একটু শেয়ার করো। মেনশন করো বন্ধুদের। হ্যাঁ বলো। হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন অ্যান্সার করছো ধমনী, নিতু অ্যান্সার করছো ধমনী, আহমেদ আসিফ অ্যান্সার করছো ধমনী। এক্সিলেন্ট। তাহলে দেখো উচ্চচাপ ব্যারোরিসেপ্টর নামটা এই কারণেই হয়েছে কারণ ওরা যেই জায়গায় অবস্থান করে সেই জায়গার চাপটা অনেক বেশি হয়। তাহলে চাপ বেশি হয় কোথায়, ধমনীতে। অতএব এরা অবস্থান করে কোথায়, বিভিন্ন রকম ধমনীতে এরা অবস্থান করে। এরা অবস্থান করে কোথায়, ধমনীতে। তাহলে এমসিকিউ আরেকটা শিখে গেলা, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোথায় অবস্থান করে, ধমনীতে অবস্থান করে। ঠিক আছে, এবার আসো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর যেখানে চাপ কম অর্থাৎ শিরায় অবস্থান করে। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর তাহলে কোথায় অবস্থান করবে, শিরায় অবস্থান করবে। শিরা মানে যেসব এলাকায় চাপ কম সেই সব এলাকায় অবস্থান করবে। এখন কথা হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর সরাসরি এই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ সরাসরি ডাইরেক্টলি, কোনো রকম শর্টকাট নাই। মনে করো তুমি কি করতে পারো, চাইলে কারোর সাথে সরাসরি কথা বলতে পারো, আবার চাইলে কারো মাধ্যমে কথা বলতে পারো, তাই না? মনে করো তুমি সরাসরি তোমার প্রিন্সিপালের সাথে গিয়ে কথা বলতেছো, কলেজের প্রিন্সিপালের সাথে গিয়ে, এটা হচ্ছে কি সরাসরি তার সাথে কথা বলা। আরেকটা হচ্ছে তুমি সরাসরি তোমার প্রিন্সিপালের সাথে কথা বলতেছো না, তোমার বাবাকে দিয়ে তোমার প্রিন্সিপালের কাছে ফোন করাইছো, এটা হচ্ছে কি ইনডিরেক্টলি কাজ করা। তাহলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর সরাসরি আমাদের রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করতে পারে। বুঝতেছোই, নামটাও অনেক কঠিন বা বড় নাম, অবস্থানও করে বড় জায়গায়, কাজটাও করে একেবারে ডাইরেক্টলি। আর নিম্নচাপ ব্যারোরিসেপ্টর এটা সরাসরি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে না। এই যে কাজটা করে এটা আমাদের রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কি করে? এ কিন্তু সরাসরি রক্তচাপ নিয়ন্ত্রণ করে না, এ রক্তের আয়তন নিয়ন্ত্রণ করে। তাহলে আয়তনের ইংরেজি হচ্ছে কি, ভলিউম। তাই এদেরকে বলা হয় ভলিউম রিসেপ্টর। অনেক সময় এদেরকে বলা হয় ভলিউম রিসেপ্টর। তাই দেখো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর একটা নাম হচ্ছে ভলিউম রিসেপ্টর। অবস্থান করে কোথায়, শিরায় অবস্থান করে। অবস্থান করে কোথায়, শিরায় অবস্থান করে। এখন দেখো ভলিউম রিসেপ্টরের ব্যাপারটা আসলে কি। মনে করো তোমার দেহে রক্ত আছে কতটুকু, 5 থেকে 6 লিটার। মনে করে নিলাম 6 লিটার রক্ত আছে। এবার তুমি মনে করো একসাথে 1 লিটার পানি খাইয়া ফেলছো। খাইতে পারো না? 1 লিটার পানি খাইতে পারো তো? এখন এই 1 লিটার পানির ম্যাক্সিমামই কিন্তু তোমার রক্তের সাথে মিশে যাবে। অর্থাৎ তোমার রক্ত এখন আছে কয় লিটার, 6 লিটার। তুমি যদি এখন 1 লিটার পানি খাও, দেখা যাবে তার মধ্যে প্রায় 900 ml পানি রক্তের মধ্যে মিলে গেছে। তাহলে মনে করো 1 লিটারে মিশে গেছে। তাহলে দেখো 6 লিটার এবং রক্তের সাথে মিশে গেছে 1 লিটার, মিলেমিশে রক্তের আয়তনটা হয়ে যাবে কিন্তু কত, 60 লিটার, 6 লিটার, সরি 7 লিটার। মানে তোমার রক্তের নর্মালি রক্তের ভলিউমটা কত, 6 লিটার, সেইখানে আরো 1 লিটার যুক্ত হয়েছে, যুক্ত হয়ে গেছে কত, 7 লিটার। এবার দেখো পানি খাওয়ার আগে তোমার রক্ত ছিল 6 লিটার। এই 6 লিটার রক্ত তোমার রক্তচাপ সৃষ্টি করছিল কত, 120/80। কত, 120/80। এখন এই 7 লিটার রক্ত অবশ্যই তোমার রক্তচাপটা বাড়ায় দিবে না? মনে করে দিবে কত, 140 করে দিল, 140/90 করে দিল, তাই না? 7 লিটারটা খাইলে কি হবে, 140/90 হয়ে যাওয়ার কথা। তার মানে দেখো ব্লাড প্রেশার বাড়ানোর জন্য তোমার কিন্তু গরুর মাংস খাওয়ার দরকার নাই, তোমার কিন্তু চর্বি খাওয়ার দরকার নাই। তুমি জাস্ট 1 লিটার পানি খাও, তোমার ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যাবে। বেড়ে কত হবে, 140/90। কিন্তু সৌভাগ্যের ব্যাপার হচ্ছে এই ঘটনাটা ঘটে না। তুমি যদি 1 লিটার পানি খাও, তোমার রক্তচাপ ধুম করে 20 বাইরে যাবে না, মানে 120 থেকে 140 হয়ে যাবে না। কেন হয়ে যাবে না? কারণ হচ্ছে বা আমাদের দেহে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর আছে। এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর গুলোকে আসলে বলা হয় ভলিউম রিসেপ্টর। এই ভলিউম রিসেপ্টর গুলা তোমার রক্তের আয়তনটাকে সেন্স করতে পারে। যে ও বুঝে যে রক্তের আয়তন নর্মালি 6 লিটার হওয়ার কথা এবং 6 লিটার অবস্থায় ও চাপ প্রয়োগ করবে 120। যায় তাহলে তো চাপ দেওয়ার কথা 140, কিন্তু ভলিউম রিসেপ্টরের কাজ হচ্ছে সামহাউ ও যাতে এই কাজটা না করতে পারে। অর্থাৎ 120 থেকে 140 হওয়ার কথা ছিল,
কিন্তু ভলিউম রিসেপ্টরের প্রচেষ্টায় এটা দেখা যাবে হয়েছে মাত্র 125, সামান্য একটু বাড়ছে। বাড়ার কথা ছিল কত, 140 হওয়ার কথা ছিল, সেটা হয়েছে মাত্র 125। এই যে কৃতিত্ব, এটা দিতে হয় কাকে? ভলিউম রিসেপ্টরকে। তাই তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে আমরা প্রচুর পরিমাণ পানি খাওয়ার পরও আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ হয় কোন রিসেপ্টরের সাহায্যে? অ্যান্সার হবে ভলিউম রিসেপ্টর। যদি অপশনে ভলিউম রিসেপ্টর না দেওয়া থাকে, তুমি অ্যান্সার লিখবা নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। আমি কি কনসেপ্টটা বুঝাতে পারছি কিনা? এই যে এইটুক কথা যারা জানে, যে কোনো এমসিকিউ অ্যান্সার করতে পারবে। এখন আমি একটু পরে এখন বুঝাবো, না বুঝতে পারলেও সমস্যা নাই, এমসিকিউ যেভাবেই হোক তোমরা অ্যান্সার করে ফেলতে পারবা। সবাই শেয়ার করো একটু। হ্যাঁ, পানি খেলে ব্লাড বাড়বে না, তোমার তোমার পানিটা তো রক্তের মধ্যে গিয়ে মিশবে। আমি বলছি না সবগুলা খাদ্য রক্তে মিশে যায়, তাহলে পানি তো খুব দ্রুত রক্তে মিশবে। তাহলে মনে করে 1 লিটার পানি খেলে আসলে হাফ লিটার রক্তের ভলিউম বাড়ে যায়। আমি এটা মানে তোমাদের বোঝানোর জন্য একটু বেশি বেশি করে বলছি সবকিছু। তোমাদের ছোট ক্লাস, এই কারণে একটু বেশি করে মানে একটু অনেক একটা কঠিন থ্রিল দিছি আর কি তোমাদের একটা। এইটাই হচ্ছে কিভাবে পড়াইতেছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কি পড়াচ্ছি তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে পড়াচ্ছি। এই কারণে বলছি তোমরা আমাকে কনফিউজ করো না। কনফিউজ করলে আমার মাথায় এগুলো থাকে না, কেমনে কেমনে বলতে হবে। তো দেখো, এই যে 1 লিটার পানি খাওয়ার পর আমার রক্তচাপটা ধুম করে বেড়ে যাওয়ার কথা ছিল, এটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের রক্তে ভলিউম রিসেপ্টর আছে যেগুলো শিরায় অবস্থান করে। এটা আবার এইভাবে মনে রাখতে পারো, ভিতে হচ্ছে ভলিউম রিসেপ্টর, ভিতে হচ্ছে ভেইন। ভিতে ভলিউম রিসেপ্টর, ভিতে হচ্ছে ভেইন, তার মানে ভেইনে ভলিউম রিসেপ্টর অবস্থান করে। সবাই একটু স্ক্রিনশট নাও, যেই এমসিকিউ আসুক না কেন এই লিস্টের মধ্যে আসবে। এর থেকে বাইরে এমসিকিউ দেওয়া তোমাদের লেভেলে কখনোই দিবে না, কখনোই দিবে না। এইটা স্ক্রিনশট নিয়ে রাখো সবাই। কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবা তো? তাহলে আমাদের উচ্চচাপ বায়োরিসেপ্টরগুলো অবস্থান করে ধমনীতে, নিম্নচাপগুলো অবস্থান করে শিরায়। যেহেতু ওরা মেইনলি ভলিউমের মাধ্যমে রক্তচাপটা নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হয় ভলিউম রিসেপ্টর। ভিতে ভলিউম, ভিতে হচ্ছে ভেইন। তাহলে দেখো ভলিউম রিসেপ্টরগুলো আসলে কিভাবে কাজ করে। আমরা পানি খাইলে বা আমরা খাওয়া দাওয়া করলে আমাদের রক্তের পরিমাণটা বাড়ে। তো রক্তের পরিমাণ বাড়লে রক্তের চাপটাও বাড়ার কথা ছিল, কিন্তু সেটা হতে দেয় না আমাদের ভলিউম রিসেপ্টর। তাহলে এই হচ্ছে ব্যারোরিসেপ্টর। আর কেমো রিসেপ্টরের কাজ হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা। এইটুক যারা বুঝছো তারা যে কোনো এমসিকিউ অ্যান্সার করতে পারবা। হ্যাঁ সোহাগ, থ্যাংক ইউ সোহাগ, ক্লিয়ার। এই যে ভাইয়া, এই যে এই টপিক কনসেপ্টগুলো তোমাদের দিয়ে দিচ্ছি আমি, তোমাদের কি উচিত না একটু শেয়ার কমেন্ট করা, বন্ধুদের জানা রাখা? আচ্ছা, তাহলে আমি এটা মুছতে থাকি, তোমরা ততক্ষণে আবারও শেয়ার করো, নিজের টাইমলাইন থেকে শেয়ার করো, বন্ধুদের মেনশন করো। আজকে আবার খেলা আছে, ভারত পাকিস্তানের খেলা, কিন্তু কথা হচ্ছে, আচ্ছা আমি যদি আমার নিজের কথাও বলি, আমারও এইচএসসি পরীক্ষার সময় বিশ্বকাপ চলতেছিল বুঝছো, 2015 সালে। তো আমি বৈশা বৈশা সাউথ আফ্রিকা আর হংকং এর খেলাও দেখতাম। হ্যাঁ, মানে সব ম্যাচ দেখতাম, যেই ম্যাচটা একেবারে জমতেছে না সেটাও দেখতাম। তো তোমাদেরকে নিষেধ করাটা ঠিক হবে না আমার। হ্যাঁ, কারণ আমি নিজেই এগুলা করতাম সারাদিন। এই এইচএসসি পরীক্ষার আগেও 7 দিন আগেও, মানে ওই টাইমিং 2015 সালে ওয়ান ডে বিশ্বকাপ চলতেছিল, তো তখন বসে বসে সাউথ আফ্রিকা হংকং এর খেলা, ইন্ডিয়ার সাথে ইউএইর খেলা, এগুলো দেখতাম। তো তোমাদেরকে কি আমরা নিষেধ করি আসলে খেলা দেখতে? তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আসো, যারা বুঝতে চাচ্ছ টপিকটা, এটা বুঝাই। হ্যাঁ, এই টপিকটা জটিল, অন্য টপিক তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারবা। এই টপিকটা দিয়ে হয়তো শেষ করে দিবা আজকের ক্লাস। আচ্ছা, তো দেখো আমাদের এই হচ্ছে আমাদের হার্ট। এবার হার্টের ছবি আঁকতেছি, দেখো। এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল। এখান থেকে রক্তগুলো যায় কোথায়? আমাদের ফুসফুসে চলে যায়। তাহলে ওদিকে আমি আর দেখাবো না, ওটা এখন আমাদের আপাতত দরকার নাই, ফুসফুসে চলে যায়। এখানে আছে হচ্ছে লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়ামের পরে আছে এখানে লেফট ভেন্ট্রিকল, এলভি। ঠিক আছে, লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, মাঝখানে রাস্তাও আছে একটা। আচ্ছা, এইখান থেকে যে রক্তনালীটা তৈরি হয়, এই যে এরকম। এবার তোমাদেরকে আমি একটা মানে দেখো, বুঝতে পারছো তো? আমি পুরো স্ট্রাকচারটা আগে নেই, জাস্ট এতটুকু দেখালাম যতটুকু দরকার। হ্যাঁ হ্যাঁ, খেলা বেইমানি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, শেয়ার করে সবাই দেখো। তবে তোমাদের ইচ্ছা আর কি, আমি তোমাদেরকে নিষেধ করতেছি না খেলা দেখতে, খেলা দেখলে দেখতে পারো। হ্যাঁ, কারণ নিষেধ করা ঠিক হবে না আমার। একটু ছোট করে দেই। তবে ইউটিউবে আমাদের ক্লাসটা আপলোড হবে, ইউটিউব থেকে দেখে নিও পরে। হ্যাঁ, যদি ইচ্ছা থাকে দেখার, ইউটিউব থেকে দেখে নিও। হ্যাঁ, রুট সেডুর ইউটিউব পেজে কিন্তু আপলোড করে, সরি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হয়। এবার দেখো আমি স্ট্রাকচারটাকে বুঝাই। দেখো ভাইয়া, লেফট ভেন্ট্রিকল থেকে একটা রক্তনালীর সৃষ্টি হয়। দেখো
রক্তনালীর সৃষ্টি হয়েছে। এই রক্তনালীর নাম তোমরা সবাই জানো, এই রক্তনালীর নাম হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। অ্যাওর্টা বা মহাধমনী, অ্যাওর্টা বা মহাধমনী। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আপনি কোন ইউনিভার্সিটিতে? আমি কোন ইউনিভার্সিটিতে না, আমি কলেজে পড়ি। হ্যাঁ, ছোট বাচ্চা, কলেজে পড়াও শেষ। ঠিক আছে, এখন মনে ইউনিভার্সিটিতে পড়বো, ঢাকা মেডিকেল। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মহাধমনী। এখন এই মহাধমনীটা খেয়াল করো, প্রথমে উপরের দিকে উঠছে। প্রথমে কি করছে? উপরের দিকে উঠছে। উপরের দিকে যে এলাকাটায় উঠছে সেটাকে বলা হয় অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টা। দেখো উপরের দিকে উঠছে না, অ্যাসেন্ডিং অ্যাওর্টা। তারপরে এটা বাঁকা হয়েছে, দেখো এরকম একটা টার্ন নিছে। এই টার্ন নেওয়া অংশটাকে বলা হয় আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টা। খেয়াল করো, আর্চারি মানে তোমরা জানো না, আর্চারি প্রতিযোগিতা, ধনুক। ধনুক হয় কিরকম? বাঁকানো হয়, তাই না? ধনুক বাঁকানো হয়, তীর হয় সোজা, ধনুক হয় কিরকম? বাঁকানো। ধনুক যেমন বাঁকানো ভাইয়া, অ্যাওর্টার এই অংশটাও সেরকম বাঁকানো, তাই এটাকে বলা হয় আর্চ অফ অ্যাওর্টা। আর্চারি থেকে আসছে, আর্চ অফ অ্যাওর্টা, বাঁকানো অংশ। বেঁকে যাওয়ার পর এটা নিচের দিকে নামে, নিচের দিকে নামে সেটাকে বলা হয় ডিসেন্ডিং অ্যাওর্টা। ডিসেন্ডিং অ্যাওর্টা। এই হচ্ছে অ্যাওর্টার তিনটা পার্ট: অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং, আর্চ, ডিসেন্ডিং। ওকে, এবার এই যে আর্চ অফ অ্যাওর্টা আছে, এই আর্চ অফ অ্যাওর্টা থেকে তিনটা রক্তনালীর সৃষ্টি হয়। কয়টা? তিনটা। এই তিনটা রক্তনালী মনে রাখতে পারে এইভাবে, বিসিএস দিয়ে। বিসিএস, বিসিএস। বিতে হচ্ছে ব্রাকিও কেফালিক, বিতে হচ্ছে ব্রাকিও সেফালিক, সিতে হচ্ছে কমন ক্যারোটিড, আর এসতে হচ্ছে সাব ক্ল্যাভিয়ান। 1 2 3। তাহলে এটা আসতে পারে ভাইয়া কোনটি? আর্চ অফ অ্যাওর্টার শাখা না। আমি বলছি এমসিকিউ পরীক্ষার জন্য যেখানে তিনটা জিনিস আছে, তিনটা উপাদান আছে, সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি। বলে দিবে নিচের কোনটি অমুকের উপাদান নয়, অন্য জায়গা থেকে আরেকটা অপশন ঢুকাই দিবে। তাই দেখো মনে রাখবা, এই যে আর্চ অফ অ্যাওর্টা আছে, এই আর্চ অফ অ্যাওর্টার কয়টা শাখা? তিনটা শাখা। বি সি এস, ব্রাকিওকেফালিক, কমন ক্যারোটিড, আর হচ্ছে সাবক্লেভিয়ান। ঠিক আছে, তিনটা শাখা। তাহলে এটা এটা আমি মুছে ফেলি, লিখে রাখো সবাই এটা। হ্যাঁ, এটা মুছে ফেলি, কারণ অনেক জায়গা লাগবে আমার পড়াইতে। এটা মুছে ফেলি, ওইটাও মুছে ফেলি, ওটা একটু লিখে নাও ভাইয়া তাড়াতাড়ি। অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা। আর আওর্টা মানে হচ্ছে মহাধমনী, বাংলায় বলা হয় মহাধমনী। ওকে, এবার দেখো কাহিনী এখন শুরু হবে। কাহিনী এখন শুরু, জটিলতা আছে এখানে। দেখো এই যে মাঝখানেরটা হচ্ছে কি ভাইয়া? কমন ক্যারোটিড। এই কমন ক্যারোটিডটা কিছু উপরে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়। আমি ছবিটা একটু বোধগম্য করি। দেখো এই যে কমন ক্যারোটিডটা আছে না ভাইয়া, এই দেখো কমন ক্যারোটিড। এই কমন ক্যারোটিডটা কিছু উপরে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়, এবং ভাগ হওয়ার আগে ওই জায়গাটা একটু ফুলে ওঠে। অর্থাৎ দেখো এই যে উপরে উঠে দুই ভাগে ভাগ হবে, হওয়ার আগে একটু ফুলে উঠে, এরকম ফুলে উঠে উঠে দুই ভাগে ভাগ হয়। দেখো ব্যাপারটা অনেকটা এরকম, প্রথমে একটু ফুলে উঠে, ফুলে ওঠার পর দুই ভাগে ভাগ হয়। তাহলে দেখো এখন এখানে আগে দুই ভাগে ভাগ হবে, এই দেখো ফুলে উঠবে, তারপর দুই ভাগে ভাগ হবে। সবাইকে বুঝতে পারতেছো? প্রথমে ফুলে উঠবে, তারপর দুই ভাগে ভাগ হবে। এবার দেখো এই আর্টারিটার নাম হচ্ছে কি? কমন ক্যারোটিড। কমন ক্যারোটিড। এটা দুই ভাগে ভাগ হয়েছে, ভাগ দুইটার নামও শিখে রাখো, এগুলো এমসিকিউ আসতে পারে, বিভিন্নভাবে আসবে। ভিতরের দিকে যেটা যায় সেটাকে বলা হয় ইন্টারনাল ক্যারোটিড। ইন্টারনাল ক্যারোটিড। বাইরের দিকে যেটা যায় সেটাকে বলা হয় এক্সটার্নাল ক্যারোটিড। আর এই যে ফুলে ওঠা অংশ, একটা অংশ দেখো মাঝখানে ভাইয়া ফুলে উঠছে, এই ফুলে ওঠা অংশটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাস। সবাই একটু ভাইয়া একটা স্ক্রিনশট নাও তো, এই পোর্শনে একটা স্ক্রিনশট নাও তো ভাইয়া, এটা লাগবে। তোমরা স্ক্রিনশটগুলো দেখে দেখে পরে আবার নোট বানাও নিজের মতো। হ্যাঁ, এই জন্য স্ক্রিনশট নিও। যেহেতু আমরা ক্লাস নোটটা দিচ্ছি না, কারণ হচ্ছে বোর্ডে ক্লাস, তো ক্লাস নোট তো আর হইতেছে না। ডিজিটাল বোর্ডে নিলে হয়ে যেত, ক্লাস নোটও পাওয়া যাইতা। তো আর অ্যাপে পাবা আর কি,
অনেক নোট পাবা। তো ক্যারোটিড সাইনাস কি বুঝতে পারছো তো, যে কমন ক্যারোটিডটা দুই ভাগে ভাগ হওয়ার আগে মাঝখান দিয়ে ফুলে ওঠে, এই ফুলে ওঠা অংশটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। এই ফুলে ওঠা অংশটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। আবার দেখো ভাইয়া, এই ক্যারোটিড সাইনাসের একটু উপরে এরকম একটা অংশ থাকে, একটা, এটা কিন্তু রক্তনালীর ভিতরে না, রক্তনালীর বাইরে, লাল কালিতে যেটা আঁকতেছি, এই ফুলে ওঠা অংশটাকে বলা হয় ভাইয়া ক্যারোটিড বডি। ক্যারোটিড সাইনাস এক জিনিস, ক্যারোটিড বডি এক জিনিস। মনে রাখবা ক্যারোটিড বডি কিন্তু রক্তের পার্ট না, রক্তের বাইরে অবস্থান করে ক্যারোটিড বডি, আর ক্যারোটিড সাইনাস রক্তের ভিতরেই অবস্থান করে। এই হচ্ছে ক্যারোটিড সাইনাস, এটা রক্তের ভিতরেই অবস্থান করে, রক্তনালীর ভিতরেই অবস্থান করতেছে। এবার ভাইয়া আমাদের আর্চ অফ অ্যাওর্টা এবং আমাদের ক্যারোটিড সাইনাসে কিছু ঘটনা ঘটে। ঘটনাটা কিরকম? ঘটনা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টার ভিতরেই, অর্থাৎ এই যে দেখো এই ভিতরেই, এবং আমাদের ক্যারোটিড সাইনাসের ভিতরে, দেখো আমাদের আর্চ অফ অ্যাওর্টায়, দেখো আমাদের আর্চ অফ অ্যাওর্টা এবং আমাদের ক্যারোটিড সাইনাসের ভিতরে, ক্যারোটিড সাইনাসের ভিতরে যে রিসেপ্টরগুলো থাকে তাদেরকে বলা হয় ব্যারো রিসেপ্টর। কি বলা হয়? ব্যারো রিসেপ্টর। এবার তোমাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন হচ্ছে, আমি তো তোমাদের শিখাইছি ভাইয়া ব্যারো রিসেপ্টর দুই প্রকার, একটা হচ্ছে নিম্নচাপ, একটা হচ্ছে উচ্চচাপ। দেখি তোমরা আমাকে অ্যান্সার করো তো, আর্চ অফ অ্যাওর্টা এবং ক্যারোটিড সাইনাসে যেই ব্যারো রিসেপ্টর পাওয়া যাবে সেটা কি উচ্চচাপ ব্যারো রিসেপ্টর নাকি নিম্নচাপ ব্যারো রিসেপ্টর? দেখি অ্যান্সার করো। উচ্চচাপ ব্যারো রিসেপ্টর নাকি নিম্নচাপ ব্যারো রিসেপ্টর? অ্যান্সার করো। আচ্ছা, অনেকে ক্লাসের ব্যাপারে জানতে চাচ্ছ। ক্লাসটা হচ্ছে ভাইয়া, আমার ক্লাস থাকে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টায় রুটস এডু পাবলিক ফেসবুক গ্রুপ থেকে। হ্যাঁ, ফেসবুক পাবলিক গ্রুপ থেকে, রুটস এডুর পাবলিক ফেসবুক গ্রুপ থেকে, তোমার রাত 9টায়, ঠিক আছে? আচ্ছা, এক্সিলেন্ট, সবাই অ্যান্সার করে ফেলছো। এটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। কিভাবে বুঝলা ভাইয়া? এইভাবেই বুঝলা যে এরা যেহেতু আর্টারিতে অবস্থান করে, অতএব এরা হবে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। এক্সিলেন্ট তাপুর, আল মামুন। হ্যাঁ, এই তো পারতেছো তোমরা, দেখছো ক্লাস করলে কিন্তু অনেক কিছু শিখা যায়, এগুলো কিন্তু অনেক জটিল জিনিস, এটা সহজ কিছু না। এবার দেখো ভাইয়া, এই উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের সাথে আমাদের ব্রেনের কানেকশন আছে। কার কানেকশন আছে? আমাদের ব্রেনের সাথে এদের কানেকশন আছে, কন্টাক্ট আছে। তাহলে দেখো আমি ব্রেনটাকে এখানে ছোট করে আঁকতেছি, খেয়াল করো। এই হচ্ছে ব্রেন, তাই না? আমি ব্রেন এইভাবে এঁকে থাকি, সাংকেতিক ব্রেন। এখন দেখো, ব্রেনের সাথে এরা কানেকশন রক্ষা করে নার্ভের মাধ্যমে বা স্নায়ুর মাধ্যমে। তাহলে ব্যাপারটা হয় কি, দেখো এই যে আমাদের আর্চ অফ অ্যাওর্টা আছে, এখান থেকে ভেগাস নার্ভ, ভেগাস মানে 10 নম্বরটা, আমি নম্বরটা লিখে দেই, 10 নম্বরটা, এবং আমাদের ক্যারোটিড সাইনাস থেকে 9 নম্বরটা উৎপন্ন হয়। তাহলে দেখো এখান থেকে আর্চ অফ অ্যাওর্টা থেকে এই জায়গা থেকে চলে যাবে ব্রেনে, মেডুলাতে যাবে। হ্যাঁ, মেডুলাতে, ব্রেনের মেডুলায় যাবে, মেডুলা। কারণ আমরা জানি যে শ্বাস প্রশ্বাস, আমাদের রক্তচাপ, এগুলো মেডুলা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মানে থাক, ওদিকে যাচ্ছি না। তাহলে দেখো এটা হচ্ছে কয় নম্বর? 10 নম্বর। 10 নম্বর নার্ভের মাধ্যমে কোথায় খবরটা নিয়ে যায়? ব্রেনের মেডুলাতে নিয়ে যায়। একই রকম আমাদের যে ক্যারোটিড সাইনাসে যে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো আমাদের ক্যারোটিড সাইনাসে আছে, তারা 9 নম্বর নার্ভের মাধ্যমে খবরগুলা মেডুলাতে নিয়ে যায়। 9 নম্বর নার্ভের মাধ্যমে খবরটা মেডুলাতে নিয়ে যায়। এখন ভাইয়া, তারা আসলে কি খবর নিয়ে যায়? তারা আমাদের রক্তচাপটা কত, মানে ওরা যেহেতু ব্যারো রিসেপ্টর, তাই ওরা বুঝতে পারে রক্তচাপটা কত, তাই রক্তচাপের খবরটা ওরা মেডুলাতে নিয়ে যায়। মনে করো আমাদের নর্মাল রক্তচাপ হচ্ছে 120/80 মিলিমিটার মার্কারি। এখন মেডুলা এবং দেখো হার্ট, যেহেতু কি হার্ট কিন্তু স্বায়ত্তশাসিত, মানে স্বাধীন, নিজের মতো চলে, ব্রেন না, কিন্তু হার্ট কিন্তু নিজের মতো চলে। তো নিজের মতো চলতে চলতে ও তো একসময় একেবারে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। স্বৈরাচারী হয়েও কি করলো, এত বেশি পাম্প করা শুরু করলো। মনে করো নর্মালি পাম্প করে কতবার? 72 বার। 72 বারের জায়গায় ও মনে করো 120 বার পাম্প করা শুরু করছে। তাহলে 120 বার যদি ও পাম্প করে, তখন দেখা যাবে রক্তচাপটা বেড়ে হয়ে গেছে মনে করো 150/100, মনে করো 150/100 হয়ে গেছে, যখন ও কি করতেছে 120 বার পাম্প করতেছে। এখন এই যে রক্তচাপটা কত হয়েছে, 110/100 হয়েছে, এই খবরটা
এই খবরটা অ্যাওটিক আর্চ মানে আর্চ অফ অ্যাওর্টা এবং ক্যারোটিড সাইনাসে যেই উচ্চচাপ ব্যারোরিসেপ্টরগুলো অবস্থান করতেছে তারা এই খবরটা পাঠায় দেয় আমাদের ব্রেনের কাছে, ব্রেনের মেডুলার কাছে পাঠায় দেয়। তাহলে মেডুলা দেখে কি রে, হার্টকে আমি স্বাধীনতা দিছি আর সে তো এখন স্বাধীনতার অপব্যবহার করে আমার রক্তের চাপ বাড়ায় দিছে, কত করে দিছে, 150 করে ফেলছে। কি রে, হার্টকে তো নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? তাহলে ব্রেনের কাছে ব্রেন যেমন স্বাধীনতা দিতে পারে তেমনি স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে ব্রেন কি করে, ব্রেন জানে যে রাইট এট্রিয়ামে এখানে আছে হচ্ছে এসএ নোড, কি আছে, এসএ নোড। সে আবার এখান থেকে সিগন্যাল পাঠায় এসএ নোডের কাছে, কয় নম্বর নার্ভের মাধ্যমে, 10 নম্বর নার্ভের মাধ্যমে এসএ নোডের কাছে সিগন্যাল পাঠায়, কি রে বেটা, তোকে কিছুদিন আগে স্বাধীনতা দিলাম আর তুই স্বাধীনতা পেয়ে আমার রক্তের চাপ বাড়ায় 150 করে ফেলছিস, এইভাবে চলতে থাকলে তো আমরা মারা যাব, কেউই বাঁচতে পারবো না। তাই ব্রেন এই ভেগাস নার্ভের মাধ্যমে 10 নম্বর নার্ভের মাধ্যমে এসি নোডকে কি করে, প্রশমিত করে, থামায় দেয়, এই আস্তে 72 বার করার কথা ওইভাবেই কর, হ্যাঁ 120 বার করার দরকার নেই। তাহলে কি হয় দেখো, পুরো ঘটনাটা তোমরা বুঝতে পারছো কিনা বল, তাহলে আমি আরেকবার রিক্যাপ করি। আচ্ছা আমি বলে ফেলছি তো কিভাবে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কাজ করে, তোমার যদি কোনো কোশ্চেন থাকে বলো, আমি কোশ্চেনের অ্যান্সার করবো এবং আরেকবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই, এটা আরেকবার বুঝাইতে হবে। আর্চ অফ অ্যাওর্টা এবং ক্যারোটিড সাইনাস, এটা স্ক্রিনশট নাও সবাই, উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের কাজ কিভাবে করে, স্ক্রিনশট নাও ভাইয়া, নিছো? আর সবাই একটু শেয়ার করো, বন্ধুদের মেনশন করো, শেয়ার করো, বন্ধুদের মেনশন করো। এই কারণে আমি কঠিন টপিক পড়াইতে ভয় পাই আমি, কারণ কঠিন টপিক পড়াইলে ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে না, ক্লাস থেকে চলে যাবে। বহু টপিক পড়ানো বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে যে এইসব আছে আর কি এখন অবশিষ্ট। হ্যাঁ, এর আগে আরো অনেক কিছু পড়াইতাম যেগুলো ষষ্ঠ বছর পড়াচ্ছি, ষষ্ঠ বছরে অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি 6 বছরে। আচ্ছা তাহলে দেখো, আমি আবার একটু বলতেছি ভাইয়া, দেখো আমাদের আর্চ অফ অ্যাওর্টা এবং আমাদের ক্যারোটিড সাইনাসের ভিতরেই, এই দেখো ভিতরেই কিছু উচ্চচাপ ব্যারোরিসেপ্টর অবস্থান করে। এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টর গুলার মধ্যে আর্চ অফ অ্যাওর্টা 10 নম্বর নার্ভের মাধ্যমে এবং ক্যারোটিড সাইনাস 9 নম্বর নার্ভের মাধ্যমে রক্তচাপের পরিমাণটা কত সেই খবরটা ব্রেনের মেডুলাতে পাঠায় দেয়, অনবরত পাঠায় দেয়। যখন ব্রেনের অনেক বেশি হয়ে গেছে, মনে করো 120 থেকে 150 হয়ে গেছে, হ্যাঁ আরেকবার বলতেছি সোহাগ শুনো, হ্যাঁ নিতু বলতেছি আরেকবার, যখন মেডুলা দেখে যে রক্তচাপটা নর্মালের চেয়ে অনেক বেশি হয়ে গেছে, তখন মেডুলা ভাবে কি রে, হার্টকে স্বাধীনতা দিলাম নিজের মতো চল, আর সে স্বাধীনতার অপব্যবহার করতে শুরু করছে। তাই ব্রেন কি করে, 10 নম্বর নার্ভের মাধ্যমে হার্টের যে এসএ নোড আছে, এসএ নোড, সেই এসএ নোডই তো কি করে, হার্টের যে পাম্প রেটটা 120 বা 80 বা 90 যাই হোক না কেন, সেটা কিন্তু এসএ নোডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো মেডুলা তখন 10 নম্বর নার্ভের মাধ্যমে এসএ নোডকে বলে, আরে তুই একটু আস্তে আস্তে পাম্প কর। এইভাবে রক্তচাপটা নিয়ন্ত্রণে আসে, কিসের মাধ্যমে, আর্চ অফ অ্যাওর্টা এবং ক্যারোটিড সাইনাসের মাধ্যমে। সবাই বুঝতে পারছো আশা করি? এই হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের কাজ। আচ্ছা এবার আসো নিম্নচাপ ব্যারোরিসেপ্টরে। তাই এটা এটা এই সাইডটা একটু মুছে নিম্নচাপটা দেখাই, তারপর কেমো রিসেপ্টর দেখাবো। এবার আসো নিম্নচাপ ব্যারোরিসেপ্টরে। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা ভলিউম রিসেপ্টর, হ্যাঁ দুইটা নাম আছে। কথা হচ্ছে এরা অবস্থান করে কোথায়, এরা ভাইয়া বিভিন্ন রকম ভেইনে অবস্থান করে, মানে যে জায়গায় চাপ কম সেই সব জায়গায় অবস্থান করে। এখন দেখো তাহলে কি হয়, এই যে আমাদের যত রকম ইয়া আছে, দেখো আমরা জানি হার্টের নিচ থেকে ঢুকার একটা রাস্তা আছে যার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, আইভিসি। উপরের দিক দিয়ে ঢুকার একটা রাস্তা আছে যার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এই যে এটা, হ্যাঁ সুপিরিয়র ভেনা কেভা বা এসভিসি। আমাদের রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এখান থেকে আবার শুরু হয়েছে কে, এটার নাম হচ্ছে কি পালমোনারি আর্টারি, তাই না, পালমোনারি আর্টারি। তাহলে ভাইয়া দেখো আমরা তো বুঝতেই পারতেছি ইনফিরিয়র ভেনা কেভা হচ্ছে একটা ভেইন। আমি এখন যেসব জায়গা গোল করে দিব সেই সব জায়গায় নিম্নচাপ রিসেপ্টর পাওয়া যায়। খেয়াল করো, এই যে ইনফিরিয়র ভেনা কেভা হচ্ছে একটা ভেইন, এখানে পাওয়া যায়। সুপিরিয়র ভেনা কেভা হচ্ছে একটা ভেইন, এই জায়গায় পাওয়া যায় সুপিরিয়র ভেনা কেভা। তারপর রাইট এট্রিয়ামে কিন্তু রক্তচাপ অনেক কম থাকে, যদিও এটা হার্টের অংশ, রাইট এট্রিয়ামের ভিতরে রক্তচাপ অনেক কম থাকে, তাই রাইট এট্রিয়ামের ভিতরেও পাওয়া যায় রাইট এট্রিয়াম। মানে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর মানে কি, আমাদের বডির যেসব জায়গায় রক্তচাপটা কম সেই সব জায়গায় থাকবে। তাহলে রক্তচাপ কম কোন কোন জায়গায় দেখো, ইনফিরিয়র ভেনা কেভায় কম, সুপিরিয়র ভেনা কেভায় কম, রাইট এট্রিয়ামে কম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকলেও কম। এছাড়াও আমাদের পালমোনারি যে আর্টারিটা আছে সেখানে কিন্তু রক্তের চাপ অনেক কম। তাইলে আমাদের বডির যেসব জায়গায় রক্তের চাপ কম থাকে অর্থাৎ ভেইনগুলোতে, পাশাপাশি
পাশাপাশি রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারি, অর্থাৎ হার্টের রাইট সাইডে যেসব চেম্বার থাকে সেই সব চেম্বারেরও চাপ অনেক হচ্ছে কি কম, মানে নিম্নচাপ। যেহেতু সেসব এলাকায় নিম্নচাপ, তাই সেসব এলাকায় যে ব্যারোরিসেপ্টরগুলো থাকে তাদেরকে বলা হয় নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। এখন নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো কিন্তু প্রেসার বুঝতে পারে না, মানে আমাদের রক্তের প্রেসার কত এটা তারা বুঝতে পারে না, যদিও তাদের নাম হচ্ছে ব্যারোরিসেপ্টর। ব্যারো মানে হচ্ছে কি, ব্যারো মানে হচ্ছে চাপ, কিন্তু তারা কিন্তু চাপ বুঝতে পারে না, তারা বুঝতে পারে আয়তন। তোমরা পড়ছো না তাপমাত্রা, চাপ, আয়তন, তো এরা বুঝতে পারে হচ্ছে আয়তন বা ভলিউম, ভলিউমটা বুঝতে পারে। হ্যাঁ, তো ভলিউমটা বুঝতে পারে কিভাবে, রক্তের ভলিউমটা বেড়ে গেছে না কমে গেছে সেটা এরা বুঝতে পারে। তাহলে যখন এরা দেখে হচ্ছে ভলিউমটা বেড়ে গেছে, রক্তের ভলিউমটা বেড়ে গেছে, তখন এরা যে কাজটা করে, তখন এরা এডিএইচ এর সিক্রেশনটা কমায় দেয়। আরো অনেক কাজ করে, আমি মেইন কাজটাই বলতেছি। এডিএইচ এর সিক্রেশনটা কমায় দেয়। এডিএইচ এর সিক্রেশনটা কমলে পানির যে পুনঃশোষণ বা অ্যাবজর্পশন সেটাও কমে যায়। পানির অ্যাবজর্পশন কমে গেলে প্রস্রাব বেশি পরিমাণে হয়, ইউরিনটা বেশি পরিমাণে নির্গত হয়। তাহলে ইউরিন যদি বেশি পরিমাণে নির্গত হয় তাহলে কি হচ্ছে, তোমার রক্তের যে আয়তন সেটা আবার কমে যাচ্ছে। মনে করো তুমি বেশি বেশি পানি খাইছিলা, দেখো আমি তোমাদের ব্যাপারটা বুঝাই। তুমি বেশি বেশি পানি, তোমার রক্তের ভলিউম কত, 6 লিটার, তুমি হঠাৎ করে 2 লিটার পানি খাইছো, 2 লিটার পানি খাওয়াতে তোমার রক্তের ভলিউম হয়ে গেছে মনে করো 7 লিটার। হ্যাঁ, 7 লিটার, 1 লিটার বাইরে গেছে। তাহলে এই 1 লিটার যে আয়তনটা বেড়ে গেছে এটা কে বুঝতে পারে, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর বুঝতে পারে না, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর বুঝতে পারে না, বুঝতে পারে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। এই কারণে যেহেতু ও ভলিউমকে বুঝতে পারে তাই ওকে ভলিউম রিসেপ্টরও বলা হয়। এই ভলিউম রিসেপ্টর যখন দেখে কিরে রক্তের আয়তনটা বেড়ে গেছে, 6 লিটারের জায়গায় হয়ে গেছে কত, 7 লিটার, তখন সে আমাদের এডিএইচ, তোমরা জানো অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটার পরিমাণটাকে কমিয়ে দেয়। কি করে, কমিয়ে দেয়। এডিএইচ এর পরিমাণ যদি কমে যায় তাহলে মনে রাখবা পানির শোষণটা মানে পুনঃশোষণটাও কমে যায়। আর পানির পুনঃশোষণ যদি কমে যায় কিডনিতে, সেক্ষেত্রে ইউরিনের পরিমাণটা বেড়ে যায়, মূত্র বেড়ে যায়। তাহলে দেখো রক্তের আয়তন হয়ে গেছে 7 লিটার, এবার তুমি যদি বেশি বেশি প্রস্রাব করো দেখা যাবে রক্তের পরিমাণটা কমে আবার 6 লিটারে নেমে আসছে। এইভাবে আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো কাজ করে। নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো আসলে কি করে, যদিও এদের নাম ব্যারোরিসেপ্টর, তবে এরা কিন্তু চাপ কত সেটা বুঝতে পারে না, এরা আয়তন কত সেটা বুঝতে পারে। তাহলে যখন এরা দেখে রক্তের আয়তন বেড়ে গেছে, ওরা এডিএইচ এর সিক্রেশনটা কমিয়ে দেয়। এডিএইচ এর সিক্রেশন কমে গেলে পানির রিঅ্যাবজর্পশনও কমে যায়, যার ফলে মূত্রের পরিমাণ বাড়ে। তাহলে মূত্র মানে কি, পানি, দেহ থেকে পানি বের হয়ে যাচ্ছে। তাহলে দেহ থেকে যদি পানি বের হয়ে যায় তখন রক্তের ভলিউম আবার আগের মতো হয়ে যায়। এইভাবে আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কাজ করে এবং তারা অবস্থান করে কোথায় দেখো, ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, রাইট এট্রিয়াম। কারণ কি, রাইট এট্রিয়ামে চাপের পরিমাণটা অনেক কম থাকে। মনে রাখবা হার্টের রাইট সাইডের চাপের পরিমাণটা কম, লেফট সাইডের চাপটা অনেক বেশি। রাইট সাইডের চাপ হচ্ছে তোমার মনে করো 20-30 এরকম রাইট সাইডে, আর লেফট সাইডে গেলে চাপ দেখা যায় 80-90-120 এরকম। মানে আমরা যে নর্মালি রক্তচাপটা বলি সেটা হচ্ছে লেফট সাইডের চাপ। লেফট সাইডের চাপ হচ্ছে কত, 120/80, এটাকে আমরা রক্তচাপ বলি। লেফটের চাপটা অনেক বেশি হয়, রাইটের চাপটা অনেক কম হয়। অতিরিক্ত প্রস্রাব কখন হয়, এই যে ভাইয়া, আচ্ছা রোগের নাম বলছো বহুমূত্র রোগ, বহুমূত্র রোগে অতিরিক্ত মূত্র হয়, ডায়াবেটিস। হ্যাঁ, এটা তো কমন একটা রোগ, আরো অনেক আছে। আচ্ছা, তাহলে দেখো রাইট এট্রিয়ামে যেহেতু চাপ কম তাই সেখানেও নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থাকে। এছাড়াও রাইট ভেন্ট্রিকুলেও চাপ কম, ইভেন পালমোনারি আর্টারিতেও চাপ কম। তাই আমাদের বডির যেসব জায়গায় চাপের পরিমাণটা অনেক কম সেই সব জায়গায় নিম্নচাপ ব্যারোরিসেপ্টর পাওয়া যায়, যারা হচ্ছে আসলে ভলিউম রিসেপ্টর। দে আর নট অ্যাকচুয়ালি ব্যারোরিসেপ্টর, তারা কার্যগতভাবে তারা ভলিউম রিসেপ্টর। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসবো আমি কেমো রিসেপ্টরে। দুটো রিসেপ্টর অলরেডি শিখে ফেলছো, এখন কেমো রিসেপ্টর বাকি জাস্ট। এবার আমি আসবো কেমো রিসেপ্টরে। তাহলে ভাই এই স্ট্রাকচার তো সবাই জানো, এটা হচ্ছে ক্যারোটিড সিস্টেম, তাই না, ক্যারোটিডের স্ট্রাকচার। এবার দেখো আমি এই ছবিটাকে আবার নিচের দিকে একটু নামাই, একটু দেখাই তোমাদের। এটা কিন্তু তৈরি হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা থেকে, এই যে আর্চ অফ অ্যাওর্টা ছিল, খেয়াল করো, এই হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম। তাই না ভাইয়া, দেখো লেফট এট্রিয়াম থেকে আর্চ অফ অ্যাওর্টা সৃষ্টি হয়েছিল। সবাই ছবিগুলো বুঝো তো, দেখো কত কষ্ট করে দেখাই তোমাদের ছবি, হ্যাঁ, কিন্তু তোমরা কিন্তু সেই হিসাবে শেয়ার করো না। এটা যদি মানুষ এফোর্টের ইয়েটা না পায় তার কিন্তু এফোর্ট আমি কমাই দিই, হ্যাঁ, অন্য কারো ব্যাপার জানি না, কিন্তু আমি অনেক এফোর্ট কমাই দিই তখন। এখন দেখো ক্যারোটিড সাইনাসের পাশ দিয়ে অবস্থান করছিল ক্যারোটিড বডি। একই রকম আর্চ অফ যে অ্যাওর্টা আছে,
এর পাশ দিয়ে এই জায়গায় অবস্থান করে হচ্ছে অ্যাওটিক বডি। অ্যাওটিক বডি, দেখো এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। এই বাঁকানো অংশটার নাম হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টা, এটা হচ্ছে ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাস। আচ্ছা, এই হচ্ছে অ্যাওর্টিক বডি, এটা হচ্ছে ক্যারোটিড বডি। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাওর্টিক বডি আর এখানে হচ্ছে ক্যারোটিড বডি। তাহলে আমি যদি এই ছবিটা দেখাই, দেখো এই হচ্ছে তোমার ক্যারোটিড বডি, এই হচ্ছে তোমার অ্যাওর্টিক বডি। এবার ভাইয়া খেয়াল রাখো, আমাদের এই ক্যারোটিড সাইনাস থেকে কিছু ছোট্ট ছোট্ট রক্তনালী সৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট রক্তনালী। সেই রক্তনালীগুলো ছোট্ট ছোট্ট এন্ডের সৃষ্টি হয়ে এই ক্যারোটিড বডিতে প্রবেশ করে, দেখো প্রবেশ করছে। একই রকম আমাদের আর্চ অফ অ্যাওর্টা থেকে কিছু ছোট্ট ছোট্ট রক্তনালীর সৃষ্টি হয় এবং সেটা প্রবেশ করে কোথায়? আমাদের ক্যারোটিড অ্যাওর্টিক বডিতে প্রবেশ করে। এখন মনে রাখবা, ক্যারোটিড বডি এবং অ্যাওর্টিক বডিতে থাকে হচ্ছে কেমো রিসেপ্টর। কি থাকে? কেমো রিসেপ্টর থাকে। এখানে থাকে হচ্ছে কেমো রিসেপ্টর। এই অ্যাওর্টিক বডি এখানেও থাকে হচ্ছে কেমো রিসেপ্টর। এর একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টাতে কিন্তু ব্যারো রিসেপ্টর থাকে। আর্চ অফ অ্যাওর্টায় ব্যারো রিসেপ্টর থাকে, ক্যারোটিড সাইনাসেও ব্যারো রিসেপ্টর থাকে। তবে ক্যারোটিড বডি এবং অ্যাওর্টিক বডি, এই যে বডি শব্দ যেখানে পাবা বুঝবা ওখানে কিন্তু ব্যারো রিসেপ্টর নাই, ওখানে আছে কেমো রিসেপ্টর। ক্যারোটিড বডি এবং অ্যাওর্টিক বডিতে কিন্তু ভাইয়া কেমো রিসেপ্টর থাকে। এখন এই কেমো রিসেপ্টরগুলো কি করে আমরা দেখতে পারতেছি। যদিও অ্যাওর্টিক বডি এবং ক্যারোটিড বডি আমাদের রক্তের ভিতরে অবস্থান করতেছে না, তবে রক্তের সাথে ওর কিন্তু কানেকশন আছে। মানে রক্তে কি ঘটনা ঘটতেছে বা না ঘটতেছে ও হালকা পাতলা হইলেও জানতে পারে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে টুকটাক খবরও জানতে পারে। তাহলে ওর জন্য যেই খবর জানাটা গুরুত্বপূর্ণ, সেই খবরটা হচ্ছে রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কত। রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কত, ওই খবরটা জানা ওর জন্য গুরুত্বপূর্ণ। যদিও ও রক্তের অংশ না, তুমি মনে করো ঢাকা মেডিকেলের অংশ না, তারপরও কিন্তু তুমি ঢাকা মেডিকেলের খবর রাখো, তাই না? এরকম হয় না? মনে করো তুমি তো আমেরিকার কোনো অংশ না, তারপর তো তুমি আমেরিকার খবর রাখো, আমেরিকার নির্বাচনে কে জিতলো কে হারলো। ঠিক তেমনি অ্যাওর্টিক বডি আর ক্যারোটিড বডিও আমাদের রক্তের অংশ না, তবে ও রক্তের খবর রাখে, রক্তে কি চলতেছে। এবং তার জন্য গুরুত্বপূর্ণ খবরটা হচ্ছে রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কত, এইটা জানা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো যদি কেমো রিসেপ্টরগুলো বুঝতে পারে যে রক্তে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, রক্তে কার্বন ডাই অক্সাইড কি হয়েছে? বেড়ে গেছে। তো রক্তে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়া কি খুব খুশির খবর নাকি? এটা একটা খারাপ খবর। যখন অ্যাওর্টিক বডি এবং ক্যারোটিড বডি বুঝতে পারে রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, তখন সে এই খবরটা পাঠায় ব্রেনের কাছে। ব্রেনকে সে বলে, কি রে, রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড তো বেশি হয়ে গেছে, কি করা যায়? তখন ব্রেন যে কাজটা করে, তখন ব্রেন আমাদের শ্বাস প্রশ্বাসের হারটাকে বাড়িয়ে দেয়। ব্রেন আমাদের যেটা করে, দেখো আমাদের যে শ্বাস প্রশ্বাসের হারকেও বাড়িয়ে দেয়। মানে নর্মালি হচ্ছে কত? 12 পার মিনিট, 12 পার মিনিট। এটাকে মনে করো বাড়ায় করে দিল 20 পার মিনিট। মনে করো, আমি এগুলা উদাহরণের জন্য বলি, এই সংখ্যাগুলা, এগুলোকে বেশি সিরিয়াসলি নিও না, উদাহরণের জন্য। ক্যারোটিড বডি হলো প্রেসার, পাশের বাসার আন্টি। হ্যাঁ রাফাত বলতে পারো অনেকটা, হ্যাঁ তোমরা তো যেভাবে বুঝে নাও। হ্যাঁ, আমি আমার মতো বললাম। তো হ্যাঁ, পাশের বাসার আন্টির মতো রক্তের খবর রাখে, রক্তে কি চলতেছে। তাহলে দেখো, কার্বন ডাই অক্সাইড যখন রক্তে বেড়ে গেছে, তখন এই খবরটা কে পাইছে? ক্যারোটিড বডি, নট ক্যারোটিড, মানে বুঝতেছই, মানে ক্যারোটিড বডি এবং অ্যাওর্টিক বডি এই খবরটা পাইছে, খবরটা পাঠিয়ে দিচ্ছে ব্রেনের কাছে। ব্রেন তখন কি করছে? শ্বাস প্রশ্বাসের হার বাড়ায় দিচ্ছে। এখন শ্বাস প্রশ্বাসের হার যদি বেড়ে যায়, তাহলে কি হবে? আমরা যত শ্বাস ছাড়বো, মানে নিঃশ্বাস ছাড়বো, কার্বন ডাই অক্সাইড তত বেশি বের হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে আর অক্সিজেন প্রবেশ করতেছে। তাহলে দেখো, যখন শ্বাস প্রশ্বাসের হারটা তোমার বেড়ে যাবে, তখন অটোমেটিকলি আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আবারও নর্মাল হয়ে যাবে, আগের মতো নর্মাল হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে কেমো রিসেপ্টরের কাজ। কেমো রিসেপ্টর আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত সেটার খবর রাখে, যদিও সে রক্তের অংশ না, তারপর রক্তের খবর সে রাখে। ঠিক আছে, রক্তের খবর রাখে
এবং এই খবর সেও কিন্তু একই রকম, যে 9 নম্বর এবং 10 নম্বর নার্ভের মাধ্যমে ব্রেনের মেডুলা পন্সে পাঠায়। মেডুলা পন্স আবার কি করে, তখন আমাদের শ্বাস প্রশ্বাসের হারটা 12 থেকে বাড়ায় 20 করে দেয়। 20 করলে বেশি বেশি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বেশি বেশি কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে, আবার আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা তাহলে নর্মাল হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখো এই হচ্ছে কেমোরিসেপ্টরের কাজ। তাইলে কেমোরিসেপ্টর কই থাকে বলো? কেমোরিসেপ্টর থাকে ক্যারোটিড বডি এবং অ্যাওটিক বডিতে। আর ব্যারোরিসেপ্টর কই থাকে? ব্যারোরিসেপ্টরের যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর আছে তারা থাকে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা এবং ক্যারোটিড সাইনাসে। আর্চ অফ অ্যাওর্টা এবং ক্যারোটিড সাইনাসে। আর নিম্নচাপ ব্যারোরিসেপ্টর সেই সব জায়গায় থাকে যেখানে চাপটা হচ্ছে কম। এবং যদিও তাদের নাম ব্যারোরিসেপ্টর, তারা কিন্তু আসলে ব্যারো মানে চাপ বুঝতে পারে না, তারা বুঝতে পারে হচ্ছে আয়তন। তাইলে তারা চাপ যেখানে কম, কোন কোন জায়গায়? ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা। এছাড়াও আমাদের হৃৎপিণ্ডের রাইট পার্টে আমরা বলছি রাইট পার্টের চাপটা অনেক কম হয়, ও অনেক কম চাপ দেয়। হ্যাঁ, 20, 30 এরকম 10। আর লেফট সাইডে গেলে 80, 90, 100, 150। তাহলে আমাদের রক্তের আমাদের হৃৎপিণ্ডের রাইট সাইডে যেহেতু চাপটা কম ভাইয়া, সেই কারণে হৃৎপিণ্ডের রাইট সাইডে অর্থাৎ রাইট এট্রিয়ামে, রাইট ভেন্ট্রিকলে ওইখানেও নিম্নচাপের রিসেপ্টর পাওয়া যায়। ইভেন পালমোনারি আউটাতেও পাওয়া যায়। মানে তোমরা বুঝতে পারো এইভাবে, ফুসফুস আছে না, আচ্ছা থাক বেশি জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা বলি, ফুসফুসের রাইটে চাপটা অনেক কম, আর ফুসফুসের লেফটে গেলে চাপটা অনেক বেশি। এই মনে করো আমি হচ্ছি ফুসফুস, আমার রাইটে যত কিছু আছে সবার চাপ কম, এই তো চাপ কম। আর আমার লেফটে যারা আছে তাদের সবার চাপ হচ্ছে বেশি। এই হচ্ছে ব্যাপার। তাইলে তোমরা কেমোরিসেপ্টর, ব্যারোরিসেপ্টর কি কাজ করে, কোথায় অবস্থান করে, হ্যাঁ বুঝতে পারছো? আমার মতে কোথায় অবস্থান করে এটা থেকে বেশি এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, ক্লিয়ার তো সবার কাছে? ওকে, তাহলে স্ক্রিনশট নাও, মুছে ফেলতেছি এটা। স্ক্রিনশট নাও ভাইয়া, এটা মুছে ফেলবো এখন। স্ক্রিনশট নিয়ে জানাও। স্ক্রিনশট নিছো ভাইয়া? স্ক্রিনশট নাও সবাই, একটু জানাও, দুই একজন বলো যে স্ক্রিনশট নেওয়া ডান। ডান বলো, তাহলে আমি মুছে ফেলি। বলো ভাইয়া। আচ্ছা মুছে ফেলি। আচ্ছা, এখন এই অধ্যায়ের আর কোনো ইম্পর্টেন্ট টপিক নাই। এই অধ্যায়ে যতই কঠিন টপিক, ইম্পর্টেন্ট টপিক আছে সবই পড়াই দিছি, একটা বাদে, কোনটা সেটা বলবো না। তো এখন তোমাদের যদি কোনো, আমি আর 5-10 মিনিট পড়াবো, ক্লাস টাইম অলরেডি ওভার হয়ে গেছে। তোমরা তোমাদের কোনো টপিক থাকলে রিকোয়েস্ট করো যে এই টপিকটা ভাই একটু দেখান। হ্যাঁ, হার্ট অ্যাটাক আছে বলতে পারো, তোমাদের যেটা ইচ্ছা বলতে পারো। আর 5 মিনিট দেখাবো, আর 5 মিনিটের মধ্যে দেখাই দিব। আর 5 মিনিট, এমনিতেই অলরেডি ক্লাস টাইম ওভার কিন্তু ভাইয়া, 10:30 পার হয়ে গেছে। তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে একটা টপিক বলো, আর আমি 5-10 মিনিট দেখাই দিয়ে শেষ করে দিচ্ছি। 5 মিনিট, 5 মিনিট, 10 মিনিট না, 5 মিনিট তাড়াতাড়ি। আধা মিনিট সময় দিলাম টপিক বলার জন্য, টপিক না বললে শেষ করে দিব। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসগুলো কোথায় হয়? রুটস এডু, রুটস এডুর ফেসবুক পাবলিক গ্রুপে, ফেসবুক পাবলিক গ্রুপে রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টায় 1.5 ঘন্টা ডিউরেশনের ক্লাসগুলো হয়। এটা এইচএসসি পরীক্ষা পর্যন্ত চলবে। ভাই, হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিয়ারের মধ্যে কোনো ডিফারেন্স আছে? অনেক বড় ডিফারেন্স আছে। এইটাই আশা করতেছিলাম এই টপিকটা যাতে তোমরা বলেই ফেললা। আসো এটা পড়াই দিই একটু খুব সংক্ষেপে। আমি তোমার 1.5 ঘন্টার ক্লাস 2 ঘন্টাও নিতাম আমি, ঠিক আছে, নিঃস্বার্থভাবে নিতাম, আধা ঘন্টা বেশি নিতাম। কিন্তু তোমাদের যদি উপস্থিতি থাকতো 200-300, তাহলে আমি নিয়ে দিতাম। কিন্তু আমাকে 1.5 ঘন্টা বলা হয়েছে, আমি 1.5 ঘন্টাই নেই। হ্যাঁ, নিঃস্বার্থভাবে কাজ করি না কারোর জন্য, তারপরও নিতাম যদি উপস্থিতি অনেক ভালো থাকতো। এখন দেখো, মনে রাখবা হার্ট হচ্ছে একটা অর্গান। হার্ট যেমন সবাইকে রক্ত সরবরাহ করে, ঠিক তেমনি তার নিজেরও কিন্তু রক্তের দরকার আছে। যেমন দেখো বাবুর্চি খাবার বানায়, সবাইকে খাওয়ায়, তাই বলে কি সে না খায়া থাকে নাকি? বাবুর্চি কি না খায়া থাকে? বাবুর্চির কাজ হচ্ছে খাবার রান্না করে সবাইকে খাওয়ানো, তাই বলে কি বাবুর্চি নিজেও না খায়া থাকে নাকি? নিজেও তো খায়। ঠিক তেমনি হার্টের কাজ হচ্ছে সবাইকে রক্ত সরবরাহ করা, তাই বলে কি তার নিজের রক্তের দরকার নাই নাকি? তারও কিন্তু দরকার। এই যে করোনারি বাইপাস সার্জারি, এগুলো খুব ইজি জিনিস, এগুলো আমি কি বলবো, এগুলো তো নিজেরাই বোঝা যায়। বাইপাস মানে বাইপাস একটা রাস্তা তৈরি করে, স্টুডেন্টকে এগুলো পড়াইতে হয়। সামনের দিন কোন টপিক? জিন তত্ত্ব মনে হয়। এই মনে করো হচ্ছে হার্ট, এই মনে করো হচ্ছে হার্ট, ঠিক আছে, এই মনে করো হচ্ছে হার্ট।
তাহলে হার্টের নিজেরও কিছু রক্ত সরবরাহ দরকার হয়, হার্টের নিজেরও কিছু রক্ত সরবরাহ দরকার হয়। হার্টকে যেই রক্তনালীটা রক্ত সরবরাহ করে তাকে বলা হয় করোনারি আর্টারি, করোনারি আর্টারি। করোনারি আর্টারি কি করে? হার্টকে রক্ত সরবরাহ করে। এখন এই করোনারি আর্টারিতে যদি লিপিড জমা হয়, লিপিড মানে কোলেস্টেরল, হালকা হালকা কোলেস্টেরল যদি জমা হয়, আমি আরেকটু বড় করি ছবিটা তাহলে বুঝাইতে পারবো সুন্দরভাবে। হালকা যদি কোলেস্টেরল জমা হয়, দেখো কিভাবে হচ্ছে ঘটনাগুলা। একটু মনে করো কোলেস্টেরল জমা হয়েছে এই জায়গায়, তাহলে এই জায়গায় যদি ভাই হালকা একটু কোলেস্টেরল জমা হয়, তখন দেখা যায় আমাদের রক্তে দিয়ে হার্টের মধ্যে ঠিকমতো রক্ত পৌঁছাচ্ছে না, অর্থাৎ হার্ট ঠিকমতো রক্ত পাচ্ছে না। তাহলে হার্ট যখন ঠিকমতো রক্ত পায় না, তুমি নর্মাল অবস্থায় সেটা টের পাও না। মনে করো শুয়ে বসে আসো, কথা বলতেছো, গল্প করতেছো, এদিকে হার্টের রক্ত দরকার হচ্ছে কত, মনে করো 10 লিটার রক্ত দরকার, 10 লিটার, সে কিন্তু পাচ্ছে কত লিটার, 8 লিটার পাচ্ছে, কিন্তু তুমি কিন্তু এটা টের পাবা না। হার্টের রক্ত দরকার 10 লিটার, সে পাচ্ছে 8 লিটার, তুমি কিন্তু এটা টের পাবা না নর্মালি থাকলে। কিন্তু যখন তুমি পরিশ্রম করবা, মনে করো তুমি খেলা ক্রিকেট খেলতেছো, বা মনে করো তুমি হচ্ছে ক্রিকেট না, ক্রিকেট খেলাতে টেরই পাওয়া যায় না, ফুটবল খেলতেছো মনে করো তুমি, অথবা তুমি মনে করো সিঁড়ি বেয়ে উপরে উঠতেছো, নর্মালি সিঁড়ি বেয়ে যখন উপরে ওঠে, কারণ এটা তো আর ক্রিকেট খেলে মানুষ কম বয়সী বাচ্চারা, আর বড় বয়স্ক লোকদের এটা হয়। তো বয়স্ক লোকরা মনে করো সিঁড়ি বেয়ে উপরে উঠছে, সিঁড়ি বেয়ে যখন তুমি উপরে উঠতেছো তখন তোমার রক্তের চাহিদা বেড়ে যায়। অর্থাৎ নর্মালি স্বাভাবিক অবস্থায় তোমার রক্ত লাগে 10 লিটার, কিন্তু যখন সিঁড়ি বেয়ে তুমি উপরে উঠতেছো তখন তোমার রক্তের চাহিদা মনে করো হয়ে গেছে 12 লিটার, অথচ তোমার সরবরাহ হচ্ছে কত, 8 লিটার। কারণ কি? কারণ এখানে একটা প্লাগ জমা হয়েছে, প্লাগ, এটাকে ব্লক বলে না, কিন্তু এটা প্লাগ বলে, এটাকে প্লাগ, নট ব্লক। ব্লক অন্য জিনিস, হার্ট ব্লক কিন্তু অন্য জিনিস। হার্ট ব্লক হচ্ছে কন্ডাক্টিভ সিস্টেম, পড়াইছি না, কন্ডাক্টিভ সিস্টেমে যদি কোথাও সমস্যা হয় সেটাকে বলা হয় হার্ট ব্লক। এটা কিন্তু হার্ট ব্লক না, এটা হচ্ছে প্লাগ, হার্টে প্লাগ হয়েছে, হ্যাঁ প্লাগ। তাই দেখো, যখন তুমি স্বাভাবিক অবস্থায় আসো তখন তুমি টের পাবা না, তবে পরিশ্রম করতে গেলে দেখা যাবে তোমার বুকে ব্যথা হচ্ছে, হ্যাঁ বুকে হালকা ব্যথা হচ্ছে। হালকা ব্যথা কি বলি, মনে হচ্ছে বুকের মধ্যে চাপ দিচ্ছে কেউ, হ্যাঁ, এটাকে বলা হয় স্টেবল অ্যানজাইনা। স্টেবল অ্যানজাইনা, অ্যানজাইনা শব্দের অর্থ হচ্ছে ব্যথা, বা গাজী আজমল বাংলা করছে এটার স্থির অ্যানজাইনা, স্থির অ্যানজাইনা। ওকে, এবার মনে করো এই প্লাগটা আস্তে আস্তে দিনে দিনে বড় হচ্ছে, বড় হচ্ছে, হয়ে এত বড় হয়েছে। তাহলে দেখো এই প্লাগটা কিন্তু এখন বড় হয়ে গেছে, হয়ে এত বড় হয়েছে। এখন যখন যত প্লাগটা বড় হবে তোমার রক্ত সরবরাহ কিন্তু তত কমে যাবে। তাহলে এতদিন হয়তো 8 লিটার, এখন মনে করো কমে হয়ে গেছে 5 লিটার। তাহলে দেখো তোমার হৃৎপিণ্ডের রক্ত দরকার হচ্ছে 10 লিটার, অথচ তোমার সরবরাহ হচ্ছে কত, মাত্র 5 লিটার। এই ব্যাপারটা কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারো। কিরে, মনে হয় যে কিছুক্ষণ পরপরই বুকে খুব ব্যথা করে, বসে আসো, শুয়ে আসো, গল্প করতেছো, দেখা যাবে তারপরে বুকে ব্যথা করে, কোনো পরিশ্রমই করতে হয় না। এই অবস্থা কি ছিল, পরিশ্রমে ব্যথা করে, পরিশ্রম করলে ব্যথা করে, পরিশ্রম করলে ব্যথা হয়, পরিশ্রম করলে ব্যথা হয়। এবং ব্যথাটা কিরকম ব্যথা, মনে হয় বুকের মধ্যে কেউ চাপ দিচ্ছে, বুকের মধ্যে কেউ চাপ দিচ্ছে, হ্যাঁ প্রেস, মানে মনে হয় বুকের মধ্যে একটা পাথর বসে আছে, হাতি বসে আছে, এইরকম ব্যথা। এখন দেখো যদি প্লাগের পরিমাণটা অনেক বড় হয়ে যায়, রক্ত মাত্র 5 লিটার যাচ্ছে, তখন তুমি প্রায় প্রায় ব্যথা অনুভব করো, মানে স্বাভাবিক অবস্থায় ব্যথা অনুভব করো। এটাকে বলা হয় আনস্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা। এটা খুব সুন্দর একটা বাংলা গাজী আজমল বাই করছে, অস্থির অ্যানজাইনা, অস্থির অ্যানজাইনা, অস্থির অ্যানজাইনা, বল না অস্থির, ছেলেটা অস্থির, অস্থির অ্যানজাইনা। এই অস্থির অ্যানজাইনা কি সব সময় ব্যথা করে, হ্যাঁ বসে শুয়ে বসে থাকলেও ব্যথা করে, মানে বিশ্রামকালীনও ব্যথা করে, বিশ্রামকালীন ব্যথা হয়, শুয়ে বসে আসো তারপরে ব্যথা করে, এটাকে বলা হয় আনস্টেবল অ্যানজাইনা। বুঝছো ভাইয়া? কি মাহফুজা আক্তার, তোমার মাঝে মাঝে এমন হয়? হ্যাঁ হইতে পারে, এটা কিন্তু হইতে পারে, কম বয়সী লোকদেরও মাঝে মধ্যে এরকম ব্যথা হয়। তুমি একটা হার্টের ডাক্তার দেখাই ইসিজি করাও বুকের, হ্যাঁ ইসিজি করাও, তাহলে বিশ্রামকালীন ব্যথা হয়, এটা হচ্ছে অস্থির অ্যানজাইনা। এবার মনে করো আনফরচুনেটলি একসময় কি হইলো, এই পুরো রাস্তাটাই বন্ধ হয়ে গেল, এমন চর্বি জমছে, পুরো রাস্তা বন্ধ। পুরো রাস্তা যখন বন্ধ হয়ে যায়, তাই দেখো হৃৎপিণ্ডে একেবারেই রক্ত যাচ্ছে না, দরকার 10 লিটার,
সরবরাহ হচ্ছে একেবারে 0 লিটার, মানে টোটালি বন্ধ রক্ত সরবরাহ। এই অবস্থায় তুমি যেটা হবে তোমার, তুমি আনোয়ার হোসেনের মতো বুকে হাত দিয়ে করে পড়ে যাবা, দেখায় না সিনেমায় করে পড়ে গেল। এটা হয় কখন? যখন পুরোপুরি রাস্তা বন্ধ, হৃৎপিণ্ডে রক্তই পাইতেছে না, কোনো একটা স্পেসিফিক, এমন না যে পুরো হৃৎপিণ্ডেই যাচ্ছে না, মানে মনে করো সামান্য একটা অংশে একেবারে রক্ত যাচ্ছে না, তখন তুমি এই বুকে হাত দিয়ে প্রচন্ড ব্যথা নিয়ে পড়ে যাবা। এই কন্ডিশনটা কি বলা হয়? মেডিকেলের ভাষায় বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, বানানটা ঠিক মতো দেখো, গাজী আজমলের বই বানানটা ভুল আছে। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আর আমরা কমন টার্মে এটাকে বলি হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক, এই হচ্ছে হার্ট অ্যাটাক। হার্টে হয় অ্যাটাক, ব্রেইনেও এরকম ঘটনা ঘটতে পারে, সেটাকে বলা হয় ব্রেইন স্ট্রোক। ব্রেইনেও মাঝে মধ্যে এরকম রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হয় ব্রেইন স্ট্রোক। আর হার্টের যদি হয় সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক। বুঝছো? হার্ট অ্যাটাক হইলে করে বুকে হাত দিয়ে পড়ে যাবে। কি চা? আজকে অনেক লেট করে ফেলছি, আমার রাতের চা চলে আসছে, বুঝছো? 11টা বাজে গেছে। আচ্ছা, তো গরম চা। আচ্ছা, এবার দেখো, মায়োকার্ডিয়াল ইনফেকশন, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। ওকে, প্লাক ভাইয়া বড় হওয়ার কারণ হচ্ছে রক্তে যদি চর্বি বেড়ে যায়, চর্বি বাড়লে, চর্বিগুলা তোমরা জানো বোধ হয় এলডিএল এইচডিএল এর ব্যাপার আছে, চর্বি বেড়ে গেলে আস্তে আস্তে সেই চর্বিগুলো এসে রক্তনালীতে জমা হওয়া শুরু করে, হ্যাঁ, এইভাবে বেড়ে যায়। হ্যাঁ, উনি ডান পাশে হাত দিয়ে পড়ে নাকি, তাই নাকি? ডাইন বাম নাই। নিতু, তুমি হয়তো আনোয়ার হোসেনকে ছোট করার জন্য ডাইন বাম বলতেছো, কিন্তু হার্টের ব্যথার কোনো ডাইন বাম নাই। হার্টের ব্যথা কিন্তু বুকের মাঝখানে হয়। তোমরা ভাবতে পারো যে হার্ট বাম সাইডে আছে, এখানে হার্টের ব্যথা বোধহয় বাম দিকে, না, হার্টের ব্যথা হয় মাঝখানে একেবারে, এবং মনে হয় মানে মাঝখান দিয়ে চারপাশে ছড়ায় পড়ে, এবং এই এই ব্যথাটা বাম দিকে, এই বাম হাতের দিকে যায়, মাঝে মধ্যে ডাইন হাতের দিকেও যায়, ইভেন ঘাড়ের দিকে পৌঁছায় যায়। হ্যাঁ, মাথাও ব্যথা, ঘাড় ব্যথাও করে। তো এটা কিন্তু ডাইন বাম নাই কোনো। ডেক্সট্রোকার্ডিয়ান, আরে ভাই রাকিব আহমেদ, তোমরা আনোয়ার হোসেনকে এত ছোট করো না। হার্ট অ্যাটাকের ব্যথা হার্টের বাম সাইডে হয় না, এটা বুকের মাঝখানে হয়, একেবারে একের মাঝখানে, একের সেন্টারে হয়, এটা ডাইন বাম নাই এটার কোনো। আনোয়ার হোসেন এত বোকা না, একেবারে মাঝখানে ব্যথাটা হয়। হ্যাঁ, হার্ট অ্যাটাকের ব্যথা একেবারে মাঝখানে হয়, মনে রাখবা, ডাইন বাম নাই এই ব্যথার। বাম সাইডে ব্যথা হয় মেইনলি গ্যাস্ট্রিকের কারণে, গ্যাস্ট্রিকের ব্যথা হয় বাম সাইডে। এটা তো অনেক কথা আছে ভাইয়া। অনেক সময় দেখা যায় হার্ট অ্যাটাকের ব্যথা পেটে ব্যথা হইতেছে। এরকম একবার হয়েছে যে, কি হয়েছে, গ্রামে ডাক্তার, পেটে ব্যথা, রোগীর প্রচন্ড পেট ব্যথা, এই পেটে ব্যথা, এখন ডাক্তার মনে করছে গ্যাস্ট্রিকের হয়তো সমস্যা, ভাই ভাই ইয়া করে দিছে। কিন্তু জানতে হবে যে 1% ক্ষেত্রে দেখা যায়, 1% ক্ষেত্রে দেখা যায় যে হার্ট অ্যাটাকের ব্যথা পেটে হয়। কত ডেঞ্জারাস জিনিস, উচ্চ মেডিকেল সায়েন্স। এই যে মানুষ যে ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে নেয়, বুঝি না আসলে মানুষের নিজের জীবনকে এত হেলাফেলা কেন করে। হার্টের অ্যাটাক হইছে, হার্টে কিচ্ছু হবে না, বুকে কোনো ব্যথা নেই, ব্যথা করতেছে পেটে, পেটে প্রচন্ড ব্যথা। ডাক্তার হয়তো ভাবছে যে পেটে হয়তো ফুড পয়জনিং হয়েছে বা গ্যাস্ট্রিকের প্রবলেম, আসলে কাহিনী হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে গেছে। এই কারণে যদি কারো বুক বা পেটে, এই কারণে তোমরা মনে রাখো, কিন্তু মনে রাখবা না যে পেটে ব্যথা মানে গ্যাস্ট্রিকের সমস্যা, তা না। আবার বুকে ব্যথা মানে যে হার্টের সমস্যা, তা না। হ্যাঁ, এরকম একবার একটা কেস শুনলাম যে পেটে প্রচন্ড ব্যথা হয়েছে, পরে ইসিজি করে লোকটা মারা গেছে, চিকিৎসার অভাবে মারা গেছে। যদি জাস্ট ডায়াগনোসিস করতে পারতো, ইজিলি বাঁচানো যাইতো, কোনো ব্যাপার ছিল না, আল্লাহ যদি চাইতো ইজিলি বাঁচানো যাইতো। ডায়াগনোসিস ভুল হয়ে লোকটা মারা গেছে। তো মনে রাখবা, এই হচ্ছে ব্যাপারটা, বুকের ব্যথা, হার্ট অ্যাটাকের ব্যথা মেনলি মাঝখানে হয়, হ্যাঁ, ডাইন বাম নাই এটা। ওকে, এবার দেখো, এরকম বারবার যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে দেখা যাবে হার্টের কিছু এলাকার পেশি মারা গেছে। মনে করো এই এলাকার পেশিগুলো মারা গেল, আবার এইদিকে অ্যাটাক হইলে এই দিকের পেশিগুলো মারা গেল। হ্যাঁ, এইখানে মনে করো অ্যাটাক হইলে এইখানকার পেশিগুলো মারা গেল। এবার হার্টে যদি এরকম বারবার অ্যাটাক হয়, তাহলে হার্টের বিভিন্ন এলাকার পেশি মারা যাবে। হার্টের বিভিন্ন এলাকার পেশি যদি মারা যায়, সেক্ষেত্রে হার্ট কিন্তু আর ঠিক মতো পাম্প করতে পারবে না। দেখো, হার্ট আমাদের পাম্প করে প্রতি মিনিটে 5 লিটার রক্তটাকে ঘুরায় আনে, সারা দেহের মধ্যে ঘুরায় আনে, 5 বা 6 লিটার রক্তকে সারা দেহে ঘুরায় আনে। তো হার্টের যদি বিভিন্ন এলাকার মাসেল মারা যায়, হার্ট ঠিক মতো পাম্প করতে পারবে না, সেই কন্ডিশনটাকে বলা হয় হার্ট ফেইলর। হার্ট ফেইলরে কি হয়? হার্ট ফেইলরে কিন্তু এরকম বুকে ব্যথা হয় না, হার্ট ফেইলরে শ্বাসকষ্ট হয়। হার্ট ফেইলরে এমন হয় যে রোগী কমপ্লেন করে যে 1 মাস যাবত আমার রাতের বেলা বুকে শ্বাসকষ্ট হয়, হার্ট ফেইলরে শ্বাসকষ্ট হয়। তারপর আস্তে আস্তে কি হয় জানো, পা ফুলে যায়, পায়ে পানি নেমে পা ফুলে যায়। হ্যাঁ, এগুলা প্রবলেম হয় হার্ট ফেইলরের ক্ষেত্রে। হার্ট অ্যাটাকে হঠাৎ করে ব্যথা হয়ে মনে হবে বুকের মধ্যে কিছু চাপ দিচ্ছে। আর হার্ট ফেইলরে কি হয়? শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট মানে এই অ্যাজমা না, সিওপিডি না, হার্ট ফেইলরেও শ্বাসকষ্ট হয়।
তো এইভাবে দেখো, আর স্টেবল অ্যাঞ্জাইনাটা আস্তে 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 হার্ট ফেলিওরে রূপান্তরিত হতে পারে। হার্ট ফেলিওর অ্যাঞ্জাইনা এটা ছাড়া অন্যান্য অনেক কারণেই হয়, বুঝছো, আরো অনেক কারণই আছে হার্ট ফেলিওর হওয়ার। এমন না যে শুধুমাত্র হার্ট অ্যাটাক থেকেই হার্ট ফেলিওর হবে, তা না। এর বাইরে আরো অনেক কারণ আছে, মেডিকেলে আসলে জানতে পারবা। সেই সব কারণেও হার্টের পেশিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, এবং হার্টের পেশি দুর্বল হয়ে গেলে হার্ট ঠিক মতো পাম্প করতে পারে না। এবং এটা লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট হয়, মেনলি রাতের বেলা। দেখা যায় যে মাথার নিচে দুইটা বালিশ দেওয়া লাগতেছে, একটা বালিশ দিলে হয় না, একটা বালিশ দিলে শ্বাসকষ্ট হয়, দুইটা বালিশ এগুলা যদি কারো থাকে বুঝবা তার হার্ট ফেলিওরের দিকে সে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও, এখনো ক্লাস তো রেকর্ডের অবস্থায় আছে, শেয়ার করে দাও বন্ধুদেরকে, একটু জানাইও। নেক্সট দিন আশা করি জিন তত্ত্ব পড়াবো। হ্যাঁ, জিন তত্ত্ব 3টা ক্লাস রাখছি, জিন তত্ত্ব বিবর্তনে, খুব মজার একটা চ্যাপ্টার। আশা করি সেই ক্লাসগুলোতে আবার আগের মতো উপস্থিতি পাবো, আজকে যেহেতু খেলা ছিল সেই কারণে হয়তো নাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে, বাই বাই। স্ক্রিনশট নিয়ে রাখো, একটা মুছে ফেলি। ওকে।